ক্লাস আসলে শুরু, ঠিক আছে। সো আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের আলোচনা করার চেষ্টা করব এমসিকিউ নির্ভর যে ইনফরমেশনগুলা, পাশাপাশি আমরা আলোচনা করব তোমরা কোন কোন কনসেপ্টের উপর ভিত্তি করে এমসিকিউ উত্তর করতে পারবা। গত ক্লাসে আমরা স্থিতিরিদের অনেকগুলো টপিক পড়াইছি, আজকেও আমরা পড়ানোর চেষ্টা করব এবং চেষ্টা করব কতটুকু লম্বা ক্লাস নেওয়া যায় যদি তোমরা সাথে থাকো আর কি। সো ফার্স্ট অফ অল এই ক্লাসটা যেটা থাকবে সেটা হচ্ছে যে তড়িৎ বল, প্রাবল্য এবং তড়িৎ বিভব নিয়ে। সো আমরা তাইলে একটু এই সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং দেখি কতটুকু আমরা নলেজ গ্যাদার করতে পারি। ফার্স্ট অফ অল তোমরা তড়িৎ বল সম্পর্কে কতটুকু জানো, এটা হচ্ছে আমার জানার বিষয়। আমরা তড়িৎ বল সম্পর্কে কতটুকু জানি, ঠিক আছে। ওকে ফাইন। তড়িৎ বল আমরা যদি কুলম্বের সূত্রগুলো থেকে আলোচনা করি, তড়িৎ বল হচ্ছে দুইটা আদানের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা হচ্ছে তড়িৎ বল। তুমি যদি দুইটা আদান দেখো, দেখবা যে একটা পজিটিভ আদান অথবা একটা যদি নেগেটিভ আদান থাকে, অবশ্যই তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। যদি উভয় পজিটিভ আদান থাকে তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। তাহলে আমরা দেখলাম আদানগুলা যদি একই ধর্মী হয় তাহলে বিকর্ষণধর্মী বল কাজ করে, যদি বিপরীতধর্মী হয় তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, আমরা এগুলো জানি। এবং দুইটা আদানের মধ্যে যে তড়িৎ বলটা কাজ করে এটা কুলম্বের সূত্র থেকে নির্ণয় করা যায়। আচ্ছা, কুলম্বের সূত্র থেকে তুমি যখন নির্ণয় করতে তখন ব্যাপারটা কি দাঁড়াইতো দেখো। কুলম্বের সূত্র অনুসারে আমরা যে তড়িৎ বলটা পাই এইটা হচ্ছে, দেখো এফ হচ্ছে আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তোমরা সবাই এটা জানো, ঠিক আছে। এই সমানুপাতিক তুললে একটা ধ্রুবক আইতো, এই ধ্রুবকটা হচ্ছে কি বলতো 1/4πε0, যার মান হচ্ছে 9 × 10⁹। তোমরা এটা গত ক্লাসে এই জায়গাগুলো আলোচনা করছো, 9 × 10⁹, কার মান 1/4πε0 এর মান। একক কি হবে, এখান থেকে যদি আমরা এই ধ্রুবকটার একক হিসাব করি নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, এই এককটা আমরা পাইতে পারি। সো আমরা দুইটা আদানের মধ্যকার তড়িৎ বল নিয়ে আলোচনা করলাম। এই যে তড়িৎ বলটা অবশ্যই মাধ্যমের উপর নির্ভর করে, অর্থাৎ এই আদানগুলা কোন মাধ্যমে রাখছো এটার উপর কিন্তু তড়িৎ বল নির্ভর করে। যেহেতু তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, অর্থাৎ অন্য কোনো মাধ্যমে যদি রাখি তাহলে আমরা সূত্র কোনটা পাবো, আশা করি তোমরা জানো 1/4πε0। কে আসবে, কে হচ্ছে ওই মাধ্যমটার ভেদনযোগ্যতা, অর্থাৎ আমরা যে মাধ্যমে আদানটারে রাখছি ওই মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে কে। সো আমরা কি পাইলাম, যদি শূন্য মাধ্যমে দুইটা আদান থাকে, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, তখন আমরা যে বলটা পাবো 1/4πε0 Q1 Q2/r²। যদি আমরা দেখি এটা অন্য কোনো মাধ্যমে আছে তাহলে আমরা যে বলটা পাবো 1/4πε0 K Q1 Q2/r²। নাও দেখো, বলের ভেক্টর রূপ নিয়েও কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি। আচ্ছা, বলের ভেক্টর রূপ নিয়ে যদি আলোচনা করো তাহলে আমরা কি পাইছি 1/4πε0 K Q1 Q2, আর একক ভেক্টর যদি আসে, আর একক ভেক্টর কি আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান, ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে আর স্কোয়ার আর আর মিলে কি দাঁড়াবে, আর স্কোয়ার আর আর মিলে দাঁড়াবে আর কিউ। সো এটা হচ্ছে বলের ভেক্টর রূপ। যেহেতু তড়িৎ বল একটা ভেক্টর রাশি, তাহলে একাধিক বল ক্রিয়া করলে তুমি অবশ্যই এখানে কি পাবো বলতো, লব্ধি বল পাবা। সো ব্যাপারটা যাতে মনে থাকে। সো আমরা তড়িৎ বল নিয়ে আলোচনা করছি, এখন যেটা নিয়ে আলোচনা করব তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য। আচ্ছা বস, আমরা যদি তড়িৎ প্রাবল্য নিয়ে আলোচনা করতে চাই, তড়িৎ প্রাবল্য জিনিসটা কি, ঠিক আছে, আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে আলোচনা করব। তড়িৎ প্রাবল্য জিনিসটা কি, সো তাহলে সেটা কি দাঁড়ায়। ধরো একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র জিনিস কি, সেটা হচ্ছে একটা আদানের, আমি একটা জায়গায় আমি আদান রাখলাম, ধরো পজিটিভ আদান রাখলাম, এই পজিটিভ আদানটার চারপাশে একটা এরিয়া জেনারেট হবে, যে এরিয়ার মধ্যে তার প্রভাবটা ক্রিয়া করবে। আশা করি ব্যাপারটা বুঝতেছো। একটা আদানের চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকবে, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে যদি আমি অন্য কোনো আদান নিয়ে আসি, সে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবে, যেটা আমরা কি বলতেছি, তড়িৎ বল। সো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা, যে কোনো একটা একক ধনাত্মক আদান, ধরো 1 কুলম্ব মানে কোনো একটা আদান আনলাম, যেহেতু তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আদান নিয়ে আসছি, এই আদানের উপর একটা বল কাজ করবে, যে বলটার আমরা বলতেছি তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য। অর্থাৎ কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম্ব মানে একক ধনাত্মক আদান যদি স্থাপন করি, তখন তার উপর যে বল প্রযুক্ত হয় তার আমরা তড়িৎ প্রাবল্য বলি। সো কোন একটা বিন্দুর তড়িৎ প্রাবল্য হচ্ছে E = তাহলে কি দাঁড়াবে F/Q, ঠিক আছে। এখন তুমি যদি বিন্দু আদানের জন্য প্রাবল্য হিসাব করতে যাও, তুমি যেটা পাবা 1/4πε0 Q/Q বলতো r²। না, প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি, তাইলেও এর কিন্তু একটা ভেক্টর রূপ আছে। আমরা যদি একটা ভেক্টর রূপ করতে চাই, এটাও দেখো বলের মতো আমরা পাবো 1/4πε0 Q/r³ আর ভেক্টর।
সো আমরা তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য এগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি যেগুলো পাবো এগুলো হচ্ছে বল কাকে বলে, প্রাবল্য কাকে বলে, সূত্রগুলো দেখবো, এককগুলো দেখবো। বলের একক কি হয়, প্রাবল্যের একক কি হয়, এখান থেকে নিউটন পার কি দাঁড়াইলো, কুলম, এটা তার একক। আশা করি ব্যাপারটা বুঝছো। নিউটন পার কি বলতো, কুলম। প্রাবল্যের বিন্দু আদানের জন্য সূত্র পাইলাম, প্রাবল্যের ভেক্টর রূপ পাইলাম। প্রাবল্য কোন ধরনের রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। কোন একটা বিন্দুতে একাধিক প্রাবল্য কাজ করে, সো অবশ্যই প্রাবল্যটা কি হবে, নিট প্রাবল্য হবে। ওকে ফাইন। সো এই কনসেপ্টগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। এরপর আলোচনা করতে পারি আমরা তড়িৎ বিভব নিয়ে। আমরা একটু প্রাইমারি আলোচনা করি তড়িৎ বিভব নিয়ে, তারপরে হচ্ছে আমরা প্রশ্ন সলভগুলোতে আমরা চলে যাব। সো আমরা যদি প্রাইমারি আলোচনা করতে চাই বিভব কি জিনিস। বিভব হচ্ছে ধরো অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্র আঁকলাম, একটা তড়িৎ ক্ষেত্র আঁকলাম। অসীম থেকে একটা একক ধনাত্মক আধান এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো, অসীম থেকে বাইরে থেকে নিয়ে আসবো, আনতে আমি যে পরিমাণ কাজ করব এটা হচ্ছে আমার কি বলতো তড়িৎ বিভব, ঠিক আছে। অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা আধান নিয়ে আসতে, এক কুলম মানের আধান নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে ওই কাজটার আমরা কি বলবো, ওই বিন্দুর তড়িৎ বিভব। যে বিন্দুতে আমি নিয়ে আসবো আনতে যে পরিমাণ কাজ করব এটা হচ্ছে তড়িৎ বিভব বলে। তাহলে একটু ব্যাপার খেয়াল করো, অসীম থেকে আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে গেলে আমি যে কাজটা করলাম ওই কাজটা হচ্ছে ওই বিন্দু তড়িৎ বিভব। কিন্তু ওই বিন্দুটা যখন নিয়ে আসবো তখন তার উপর কিন্তু একটা বল কাজ করবে। যেটা আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি তার উপর একটা বল কাজ করবে, এইটারে ওই বিন্দুর আমরা কি বলতেছি, প্রাবল্য। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অসীম থেকে নিয়ে আসতে যে কাজ এটা হচ্ছে বিভব, ওই বিন্দুর বিভব। আর ওই বিন্দুতে নিয়ে আসলে তার উপর যে বল কাজ করতেছে এটা আমরা বলতেছি ওই বিন্দুর প্রাবল্য। সো বিভব যদি হিসাব করি, অসীম থেকে কোন একটা আধান নিয়ে আসতে যে কাজ করবো ওই কাজটারে আমরা কি বলতেছি, বিভব। বিন্দু আদান জন্য আমরা যদি বিভব হিসাব করতে চাই আমরা পাবো 1/4 পাই এপসাইলন নট কি বলতো Q/R, ঠিক আছে। বিভব কিন্তু স্কেলার রাশি, অর্থাৎ এর কোনো কি থাকবে না, তাইলে ভেক্টর রূপ থাকবে না। যেহেতু বিভব একটা স্কেলার রাশি তার কোনো প্রকার ভেক্টর রূপ থাকবে না। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন দেখো আমরা গত ক্লাসে এটা আলোচনা করছি প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক, বিভবের মধ্যে সম্পর্ক। তুমি প্রাবল্য আর বিভবের মধ্যে যদি সম্পর্ক করো ইকুয়াল টু কি পাবা তুমি, V/R, অর্থাৎ এটা যদি পরিবর্তন করো দূরত্বের সাপেক্ষে বিভবের হ্রাসের হারকে আমরা কি বলবো বলতো, প্রাবল্য। দূরত্বের সাপেক্ষে বিভবের হ্রাসের যে হার এটা আমরা কি বলতেছি, প্রাবল্য। এখান থেকে যদি একক দেখো বিভবের একক পাবা ভোল্ট পার মিটার। বিভবের একক কি পাইতে পারো, ভোল্ট পার মিটার পাইতে পারো। সো এই হচ্ছে আমার প্রাইমারি আলোচনা। আমরা তড়িৎ প্রাবল্য কি জিনিস, তড়িৎ বল কি জিনিস, তড়িৎ প্রাবল্য কি জিনিস এবং তড়িৎ বিভব কি জিনিস, এই তিনটা জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করছি। গত ক্লাসে এই তিনটা রিলেটেড যে ম্যাথগুলো আছে, আদান আদানের কোয়ান্টায়ন, এগুলো আমরা আলোচনা করছি, আজকেও আমরা আলোচনা করব। সো আমরা গত ক্লাসে এই 11টার প্রশ্ন আমরা সলভ করছিলাম, আজকে 12 নম্বর থেকে সলভ করব। সো যারা কানেক্টেড আছো চেষ্টা করবা হচ্ছে এই ম্যাথগুলো সলভ করে দেওয়ার। সো 12 নাম্বার, এটা কেউ কি সলভ করতে পারবা কিনা আমার একটু জানাবা। 12 নাম্বার কি বলছে, সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। একটা সমবিভব তল আর তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কি হইতে পারে, এটা কেউ যদি জানো ডেফিনেটলি আমার জানানোর চেষ্টা করবা। উত্তর কোনটা হইতে পারে, একটা সমবিভব তল আর তড়িৎ ক্ষেত্রের মধ্যকার কোণ কত হবে। এটা যদি না জানো আমি কনসেপ্ট আলোচনা করি, তুমি যদি জানো ডেফিনেটলি কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবা যে তুমি এটা জানতেছো। মিথিলেশ অলরেডি উত্তর দিচ্ছে 90 ডিগ্রি। আমি এখন আলোচনা করব কেন 90 ডিগ্রি হইতেছে। দেখো আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা জায়গা নিলাম, ধরো এ বিন্দু থেকে আমরা বি বিন্দুতে যাব। এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব, এখানে তাহলে একটা বিভবের পার্থক্য হবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাইতে আমার যে পরিমাণ কাজ করতে হয় তাহলে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলি, ঠিক আছে না। বিভব কি জিনিস, এক কাজ, আসলে আমি যে কাজটা করব। অসীম থেকে নিয়ে আসলে অসীমের বিভব কিন্তু শূন্য, তাহলে যে বিন্দুতে নিয়ে আসবো কাজটা হচ্ছে ওই বিন্দু থেকে জমা হবে, মানে ওই বিন্দুর বিভব। এখন আমি তড়িৎ ক্ষেত্রে এ বিন্দুরও বিভব আছে, বি বিন্দুরও বিভব আছে। সো এ বিন্দুতে অসীম থেকে আনতে একটা কাজ হবে, বি তে অসীম থেকে আনতে একটা কাজ হবে। তো দুইটা বিন্দুরই এখানে কি আছে, বিভব আছে। সো আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসবো এ বিন্দুর যে বিভব, আর এটা হচ্ছে কি বলতো বি বিন্দুর যে বিভব। কথা কি বুঝছো। সো দুইটা বিভব আছে। সো এ থেকে বি তে নিতে যে কাজটা করবো ওই কাজটা হচ্ছে কি বলতো এই দুই বিন্দুর বিভবের পার্থক্য। নাও ব্যাপারটা হচ্ছে কি, বিভব পার্থক্য আর তড়িৎ ক্ষেত্র অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মধ্যকার সম্পর্কটা কি। আমরা ধরে নিলাম এইখানে যে তড়িৎ ক্ষেত্রটা অতিক্রম করে এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ই,
ধরেন ই তড়িৎ ক্ষেত্র অতিক্রম করে। তড়িৎ ক্ষেত্রটা এই যে আমার সমবিভব যে তল, এই যে তলটা এটা যদি সমবিভব তল হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে এই সমবিভব তলের মধ্যবর্তী কোণ কত দেখো। আমরা ধরলাম তড়িৎ ক্ষেত্রের সাথে এই যে সমবিভব তলটা এই মধ্যবর্তী কোণটা ধরলাম আমরা থিটা। এই থিটার আমরা তাহলে কয়টা উপাংশ পাইতে পারি? এই থিটার আমরা দুইটা উপাংশ পাইতে পারি। একটা পাবো আমরা অনুভূমিক উপাংশ, আরেকটা পাইতে পারি আমরা লম্ব উপাংশ। তাহলে দেখো এই যে প্রাবল্যটা তার যদি দুইটা উপাংশ করি, তল বরাবর হচ্ছে ই কস থিটা, এইটা কি হবে বলতো ই সাইন থিটা। ই কি হবে বলতো সাইন থিটা। আশা করি ব্যাপারটা বুঝছো। সো আমি যদি তলের সাথে কোণ ধরি, আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে সমবিভব তলের মধ্যকার কোণ ধরলাম থিটা, তাহলে এই উপাংশটা হবে ই কস থিটা, এই উপাংশটা কি হবে ই সাইন থিটা। ঠিক আছে? সো এখন ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে আমার বিভব কি, তাইলে বিভব হচ্ছে আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক হচ্ছে বি ইকুয়াল টু ই বাই কি দাঁড়াইলো বলতো আর হচ্ছে দূরত্ব। এখন আমরা যদি বিভব পার্থক্য করি এ থেকে বি তে নিই, বি এ মাইনাস বিবি, এখানে দেখো প্রাবল্যটা কি দাঁড়াবে ই ইকুয়াল টু ভি বাই আর। আমি সমীকরণটা ভুল লিখতেছি। আচ্ছা একটা মিনিট প্লিজ। আচ্ছা ই ইকুয়াল টু ভি বাই আর, ভি ইকুয়াল টু তাহলে কি হলো ই ইন্টু আর। তো ই দেখো এই তল বরাবর ই এর যে উপাংশটা আমরা কি পাইলাম, এটা পাইলাম ই সাইন থিটা, এদিকে আমরা পাইলাম কি ই কস থিটা। সো তল বরাবর তড়িৎ ক্ষেত্রের যে উপাংশটা আমরা পাইলাম এটা হচ্ছে ই কস থিটা, সো এটা হবে ই কস থিটা ইন্টু আর। এখন দেখো তাইলে এই যে সমবিভব তলের বিভব আর প্রাবল্য যেটা আমরা পাইলাম বি ইকুয়াল টু ই আর, দেখো আমি যদি চিন্তা করি যে এই দিকে প্রাবল্য যাইতেছে, যে প্রাবল্যটা তড়িৎ সমবিভব যে তলটা তড়িৎ ক্ষেত্রের সাথে সমবিভব তলের মধ্যকার কোণ হচ্ছে থিটা, তাহলে এই যে প্রাবল্যটা আছে তার আমরা দুইটা উপাংশ পাইতে পারি। একটা পাইতে পারি তার তল বরাবর, একটা হচ্ছে তলের লম্ব বরাবর। আমি যদি দুই উপাংশে বিভক্ত করি, তল বরাবর যে উপাংশটা পাবো এটা যেহেতু থিটা আছে তাহলে এই উপাংশটা হবে কস থিটা, আর এটা লম্ব বরাবর উপাংশ তাহলে কি হবে সাইন থিটা। যারা উপাংশ জানো ভেক্টরে পড়ছো, তাহলে আমরা দেখো এক্স অক্ষ বরাবর যদি কোণ জানতাম তাহলে উপাংশ হইতো কস থিটা দ্বারা গুণ, আর যদি ওয়াই অক্ষ বরাবর বাইর করতে যাইতাম তাহলে কি হইতো সাইন থিটা দ্বারা গুণ। এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম কাজটা করছি আমরা। তড়িৎ ক্ষেত্র আর বিভবের মধ্যকার কোণ ধরে নিলাম থিটা, সেক্ষেত্রে দেখো অনুভূমিক উপাংশ হচ্ছে ই কস থিটা, লম্ব উপাংশ হচ্ছে ই সাইন থিটা। সো এখানে তাহলে প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক ধরি ই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি ইকুয়াল টু কি হবে ই ইন্টু আর। ঠিক আছে? ই কত দাঁড়াইলো তাহলে ই দাঁড়াইলো এখানে ই কস থিটা। এখন ব্যাপারটা দাঁড়াইলো সমবিভব তল কখন বিভবটা সমান হবে, যখন এখানে প্রাবল্যটা আসলে শূন্য হয়, যখন এখানে কোনো প্রাবল্য কাজ করবে না। প্রাবল্য কখন কাজ করবে না? যেহেতু এখানে তল বরাবর প্রাবল্যর যে অংশটা আছে এটা হচ্ছে ই কস থিটা, তার মানে এখানে থিটা তো কত হইতে হবে তাহলে 90। খেয়াল করো যদি থিটাটা এখানে 90 ডিগ্রি হয় ব্যাপারটা তাহলে কি দাঁড়াবে, থিটা যদি 90 হয় কস 90 তে 0, কস 90 তে 0 হলে মানে পুরাটাই কি দাঁড়াবে 0। থিটা যেহেতু 90 তাহলে কস 90 ডিগ্রিতে আমরা কত পাবো 0 পাবো, আর কস 90 তে 0 হলে যে ব্যাপারটা দাঁড়াবে যে পুরা প্রাবল্যের যে অংশটা এটা থাকবে কত 0, তাহলে বি এ মাইনাস বিবি ইজ ইকুয়াল টু আমরা পাবো 0, তাহলে বি এ ইজ ইকুয়াল টু কি পাবো আমরা বিবি। তাহলে মানে কি দাঁড়াইলো এ থেকে বি পর্যন্ত বিভব এখানে সমান। তো সমবিভব তলের কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো। সমবিভব তলের কনসেপ্টটা কি, ধরো আমরা এ থেকে বি পর্যন্ত একটা তল নিলাম, যে এই দুই বিন্দুর কি আছে বিভব আছে। সো আমরা দেখবো যে এই দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য আছে কিনা বা বিভব সমান কিনা। সো এই তলের মধ্যে একটা প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র অতিক্রম করে যেটা তলের সাথে যে কোণটা আছে এটা হচ্ছে থিটা। তলের সাথে যেহেতু থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই তলটার সাথে তড়িৎ ক্ষেত্রের যে কোণ হবে এটা হবে দুইটা, একটা হচ্ছে অনুভূমিক আর এটা হচ্ছে লম্ব। অনুভূমিক উপাংশ পাবো ই কস থিটা, লম্ব উপাংশ যেটা পাবো আমরা ই সাইন থিটা। নাও বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্কটা তৈরি করো। বি ইকুয়াল টু আমরা কি পাইছি ই আর, এই যে তল বরাবর অর্থাৎ এ থেকে বি বরাবর প্রাবল্য যে অংশটা পাইছি আমরা ই কস থিটা। এখন দেখো যদি ই কস থিটা অর্থাৎ এই প্রাবল্যটা 0 হয় তখন এই বিভবটা কিন্তু দেখবা সমান হয়ে যাবে। সো এখন কখন আমরা এই প্রাবল্যটা শূন্য করতে পারি, যখন দেখবা থিটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, তাহলে কস 90 এর মান কত হবে 0। সো কস 90 এর মান 0 দাঁড়াইলে পুরো অংশটা 0, তাহলে বি এ মাইনাস কি বি ইকুয়াল টু কি দাঁড়াবে বিবি। অর্থাৎ দেখো কখন এই তলের দুই প্রান্তের বিভব সমান থাকবে, যখন প্রাবল্য কি আসবে শূন্য, এবং প্রাবল্য কখন শূন্য হয় যেমন সমবিভব তল আর তড়িৎ ক্ষেত্রের মধ্যকার কোণটা 90 ডিগ্রি হয়। সো মিথিলেশ উত্তরটা সঠিক।
ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। নাও আমরা পরবর্তী অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব। অনেকেই লাইভে যুক্ত হও নাই, এটা হইতে পারে আমরা খুব বেশি হয়তো লেট করে ফেলছি। ঠিক আছে, ওকে। মিথিলেশ ক্লাস করলে হবে, অন্তত ক্লাস করেন। 13 নম্বরের উত্তরটা দেওয়া যাবে কিনা দেখো। চিত্রে 2 বিন্দুর বিভব সমান বলছে, কোন 2 বিন্দুর বিভব সমান হইতে পারে? গোলকের ক্ষেত্রে আহিত একটা গোলক বা চার্জিত একটা গোলকের ক্ষেত্রে কনসেপ্টগুলো জানা আছে কিনা, এই হচ্ছে ম্যাটার। এখন দেখো, এই যে গোলকের ক্ষেত্রে আমি কনসেপ্টটা নিয়ে আলোচনা করি, এর মধ্যে যারা উত্তর জানেন তো দিয়ে দিলেন, না জানলে তো আর কিছু করার নেই। এই যে একটা চার্জিত গোলক, এর ক্ষেত্রে বিভবের সম্পর্কে আলোচনা করতে বলছি, গত ক্লাসে এটা আলোচনা করছিলাম যারা ক্লাস করছেন। এখানে ব্যাপার দেখো, আমরা কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত এই জায়গাটাতে বিভব কিন্তু সমান পাবো। তুমি যদি আলোচনা করতে যাও দেখবে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত এই জায়গাটাতে বিভব সমান থাকবে। এই সমবিভব তলটা কিন্তু একটু আগে আলোচনা করে আসছি যে যখন প্রাবল্য শূন্য, এখানে কিন্তু মূল চার্জ কিন্তু অভ্যন্তরে থাকে না, এটা ফাঁপা গোলকের অভ্যন্তরে কোনো চার্জ নাই। তাহলে এই জায়গাটাতে প্রাবল্য কিন্তু 0, আর প্রাবল্য 0 হইলে ফাঁপা গোলকের এই যে কেন্দ্র আর হচ্ছে পৃষ্ঠের মধ্যে কোনো বিভবের পার্থক্য থাকবে না। সো এইটা কিন্তু অনেক সময় খ নাম্বারে ব্যাখ্যাও চায়। খ নাম্বারে যদি ব্যাখ্যা চায় তাহলে কিভাবে উত্তর করবা? দেখো, আমরা এইটা ধরলাম ও বিন্দু, আর এটা ধরলাম এ বিন্দু। ঠিক আছে, এটাই তো আলোচনা করছে, এটা ও বিন্দু, এটা এ বিন্দু। সো ও আর এর মধ্যে যে বিভবের পার্থক্য ধরলাম হচ্ছে ভি এ মাইনাস কি বলতো ভিও ইকুয়াল টু, তাহলে কি হবে? ভি ইকুয়াল টু ই আর। এখন দেখো, বি ইকুয়াল টু যদি ই আর হয়, এখানে মূল যে ব্যাপারটা দাঁড়ায়, এই দাঁড়াটা হচ্ছে অভ্যন্তরে কোনো প্রাবল্য নাই, অর্থাৎ ই এই জায়গায় 0। যেহেতু অভ্যন্তরে প্রাবল্য নাই, তাহলে দেখো এ বিন্দুর বিভব আর মূল বিন্দুর বিভব অর্থাৎ মধ্যবিন্দুর বিভব, এটা তাহলে কি দাঁড়ালো? সমান। সো আমরা এখানে যেটা দেখি যে যেহেতু গোলকের অভ্যন্তরে কোনো প্রাবল্য থাকে না, তাহলে অভ্যন্তর এবং পৃষ্ঠ পর্যন্ত বিভব কি থাকবে? সমান। ঠিক আছে, সো এখানে দেখো ও বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব, এই দুইটার বিভব কিন্তু সমান থাকবে। কেন সমান থাকবে? কারণ এই দুইটা হচ্ছে অভ্যন্তরে আর কি আছে? পৃষ্ঠে আছে। বি দেখো বাইরে আছে, সিও কোন জায়গায় আছে? বাইরে আছে। বাইরে গেলে কি হবে? বিভবের সম্পর্কটা, বিভবের সূত্র কি? বি ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কি বলতো আর। যখন এখানে আধান যদি একই থাকে, বিভবটা দূরত্বের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ যত দূরত্ব বাড়বে তত কিন্তু কি হবে বলতো? বিভবের মান কমতে থাকবে। সো দূরত্ব বাড়লে বিভবের মান কমতে থাকে, তখন আমরা এই ধরনের একটা গ্রাফ পাইতে পারি। সো এখানে বি এর তুলনায় সি আরো দূরে, সি এর বিভব আরো কম। ও আর এর বিভব সমান, তারপর হচ্ছে বি এর বিভব, তারপর হচ্ছে কি বলতো? সি এর বিভব। সি এর বিভব সবচেয়ে কি থাকবে? কম থাকবে। এবং ও এবং এ বিন্দুতে বিভব সবচেয়ে বেশি থাকবে, কারণ এখানে অভ্যন্তরে আর পৃষ্ঠের বিভবটা কি থাকবে? সমান থাকবে। সো এই রিলেটেড প্রশ্নে পুরো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নাও। আমাদের এই ক্লাসগুলোর মজাটাই হচ্ছে এখানে শুধুমাত্র যে তুমি এই প্রশ্নটা আলোচনা করবে এমন নয়, ওই প্রশ্নের টোটাল কনসেপ্টটা আমি আলোচনা করি। এখানে দেখো কোন জায়গায় বিভব বেশি, কোন জায়গায় বিভব কম, এটাও আলোচনা করতে পারে। এখানে দেখো ও বিন্দু এবং এ বিন্দু কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সকল বিভব কি থাকবে বলতো? সমান থাকবে। এবং সবচেয়ে বেশি বিভব কিন্তু এই জায়গাটাতে থাকে। তারপরে যত দূরত্ব বাড়বে তত কিন্তু প্রাবল্যের বা বিভবের মান এখানে কি হতে থাকবে? কমতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এ পরে কিছু দূরত্বে বি আছে, সি আরো বেশি দূরত্বে আছে, তো সি তে বিভব সবচেয়ে কম থাকবে, বি তে বিভব কি থাকবে? কম থাকবে, তার চেয়ে একটু বেশি থাকবে, সি থেকে বেশি থাকবে। সমান থাকবে কোনটা? ও আর এটা। সো ও আর এর বিভব সমান, সো উত্তরটা পাবো আমরা 4। সো এইখানে আমরা মিথিলেশে উত্তরটা পাইছি 4। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যদি কারো প্রবলেম থাকে সমবিভব তল রিলেটেড অবশ্যই আলোচনা করবা। আমরা সমবিভব তলের এর আগের অঙ্কটা এবং এই অঙ্কটাতে আমরা সমবিভব তলের কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। আর যদি বিভব সমান থাকে কখন? যখন ওই তলের মধ্যে কোনো প্রাবল্য কাজ করবে না, তখন ওই তল পুরা তলটাতে বিভবটা সমান থাকবে। আশা করি ব্যাপারটা বুঝছো।
এইটা আসলে আমি কনসেপ্ট মনে হয় না আলোচনা করার দরকার আছে, আপনারা এটা জানেন। ভূসংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কি হইতে পারে, একটা বস্তুরে ভূমির সাথে যুক্ত করলে বিভব কি হইতে পারে। আমার মনে হয় না এটা উত্তর দেওয়ার চেষ্টা আমার করা উচিত। এটা আপনারা জানেন, এটা ঢাকা বোর্ড থেকে এসে খুব রিসেন্ট টাইমে এই প্রশ্নটা আসছে। আর এটা বলছে যে ভূসংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কত, এইটা পারা উচিত। ঋণাত্মক হবে নাকি শূন্য হবে, ধনাত্মক হবে নাকি অসীম হবে। সো আমি এক্সপেক্ট করি আপনারা উত্তরটা জানেন। মিথিলেশ উত্তর দিচ্ছে 2, অর্থাৎ শূন্য। অর্থাৎ ভূসংযুক্ত করলে পৃথিবীর বিভবটি শূন্য ধরা হয়, তাহলে পৃথিবীর সাথে যারে যুক্ত করি, ঠিক আছে, যারে যুক্ত করি তার বিভব কি হয়ে যাবে, শূন্য। সো ভূসংযুক্ত বস্তুর তড়িৎ বিভব শূন্য, এটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা মনে রাখবেন না। চিত্রে অনুযায়ী, এই চিত্রানুযায়ী 3টা ভিন্ন পথে একটি একক ধনাত্মক আধান ও থেকে ই, অর্থাৎ এ থেকে বি আর কি, মূল কথা এখানে হচ্ছে টাইপ মিস্টেক আছে। এ থেকে কই থাকবে বলতো, বিতে যাবে, এ থেকে বিতে যাবে। এখানে 3টা কাজ আছে, একটা হচ্ছে W1, এটা W, এটা হচ্ছে W2। যখন বি এ বিন্দুর বিভব ইজ গ্রেটার দেন বি বিন্দুর বিভব, মানে এ থেকে বি বিন্দুর বিভব বেশি। সো তবে নিচের কোনটি সঠিক, এ থেকে বি এর বিভব বেশি, এ থেকে বি এর দিকে যাবে। সো নিচের কোনটা সঠিক হবে, এখানে কিন্তু কাজ দেওয়া আছে, ঠিক আছে। এখানে পথগুলো যদি দেখেন, তিনটাই ভিন্ন ভিন্ন পথে গেছে। এ থেকে বি তে বিভবের কিন্তু পার্থক্য আছে, এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভবটা কি বলতো, কম। সো আমরা বিভবের পার্থক্য করলে বি এ মাইনাস কি দাঁড়াবে বলতো, ভিবি। এটা হচ্ছে বিভব পার্থক্য, কিন্তু প্রশ্নটা বিভব পার্থক্যের না, প্রশ্নটা হচ্ছে কাজের। এ থেকে বিতে আমি যে কোনো পথেই যাই না কেন, কাজের কি হইতে পারে, এটা নিয়ে কি আলোচনা করতে পারেন। ঢাকা বোর্ডে এরকমই কোশ্চেন, খুব ইজি টাইপের, সিলে টাইপের কোশ্চেন, তাই না? এই জন্য ঢাকা বোর্ডে এটা খুব তাড়াতাড়ি এ প্লাস পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার জানেন কি, অ্যাডমিশনে কিন্তু ঢাকা বোর্ডের চাইতে অন্যান্য বোর্ডের পোলাপাইন বেশি চান্স পায়, ঠিক আছে। বিশেষ করে নটর ডেম ছাড়া ঢাকা বোর্ডে বা ভালো কলেজ কয়েকটা আছে, এগুলো ছাড়া কিন্তু স্টুডেন্টগুলো খুব একটা চান্স পায় না। দেখবেন টপারদের মধ্যে ঢাকা বোর্ডের পোলাপাইনের চাইতে অন্যান্য বোর্ডের পোলাপাইনই বেশি থাকে, কারণ এরা বেশি হার্ড প্র্যাকটিস করে আমার মনে হয় যেটা। ওকে ফাইন, নটর ডেম এরা থাকে ভাই, ওদের কালচারটাই ডিফারেন্ট, ঠিক আছে। ইজি হোক বা হার্ড হোক, বাট ওরা এত বেশি পড়াশোনা করে, এত বেশি অ্যাডভান্স থাকে। আপনাদের ফার্স্ট ইয়ারে দেখবেন যে তারা অনেক আলোচনা করে। সো আমরা এখানেও ওই কালচারটা ডেভেলপ করার চেষ্টা করতেছি আমাদের তুখর বেস যারা বা স্পেশাল কেয়ার বেস যারা, যাতে হচ্ছে যারা এই বেসগুলোতে জয়েন করবে, একাডেমিকের পাশাপাশি আমরা হচ্ছে আরও আলোচনা করব, আরও ডেপথ ডিটেলস আলোচনা করব, আরও যাতে অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করতে পারি, ইঞ্জিনিয়ারিংয়ের একটা বুয়েট লেভেলের মধ্যে যাতে প্রিপারেশন নিয়ে যেতে পারি, যাতে অ্যাডমিশনে যাওয়ার পরে আমাদের ওই প্রবলেমটা না হয়, ঠিক আছে। সো কালচার ডেভেলপ করতে হবে, হ্যাঁ, সবাই মিলে পড়াশোনা করার চেষ্টা করতে হবে। পড়াশোনা ছাড়া এই লাইনে অন্তত ভালো করার পসিবিলিটি নাই আর কি। সো এখানে উত্তর দিছে, প্রতীক হচ্ছে গ উত্তর দিছে। কতর গ এটা অবশ্যই বলবা, হ্যাঁ, কতর গ এটা অবশ্যই বলতে হবে, কতর গ দিতেছো। সো এখানে 3টা পদে যায়, সোজা কথা ভাই, আমরা এটা চলতরিতে, এটা হচ্ছে ধারকে, এই কনসেপ্টগুলো অনেক আলোচনা করছি। একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাবা, আমার প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত নির্দিষ্ট। এখন আমি যেই দিকেই যাই না কেন, যে কোনো পথে যাইতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা পথে কাজ কি হবে, সমান। প্রত্যেকটা পথে কাজ কি হবে, সমান। আচ্ছা চলো তো গিয়ে এরকম পড়ি নাই, ধরেন এখানে আমার রোধ আছে, 2টা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে। সো তাতে কি হয়েছে, 3টা পথে আমার কাজ কি থাকবে বলতো, সমান। অর্থাৎ এই 3টা পথে বিভবের পার্থক্যটা আমার অলওয়েজ সমান থাকবে, কারণ এ আর বি বিন্দুর মধ্যে যুক্ত আছে। আমরা কি ধারকের ক্ষেত্রে এরকম পড়ি নাই, অনেকগুলো ধারক আছে, ধরেন এইভাবে সমান্তরালে আছে, তো কি হয়েছে, এই উভয় দিকে এ আর বিতে যাওয়া যায়। সো এখানে দেখবা যে এই পুরা পথের কাজ আর এই পুরা পথের কাজ কি থাকবে, সমান। উভয় পথে আমার বিভবটা কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি আমরা যাই, এখানে কাজ আমার কি থাকবে, সমান, এবং এদের বিভব পার্থক্যটা সবসময় কি থাকবে, সমান। প্রথম পথে গেল যে কাজ এবং বিভব পার্থক্য থাকবে, দ্বিতীয় পথে গেল কাজ এবং বিভব পার্থক্য যা থাকবে, তৃতীয় পথে গেলে কাজ এবং বিভব পার্থক্য যা থাকবে তা কি থাকবে, সমান। সো এই জায়গায় এই ধরনের প্রশ্নে উত্তর তাইলে এখানে কি দাঁড়াইলো, সি, কাজ হচ্ছে সমান। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে বলবেন যে এই কনসেপ্ট আপনি বুঝেন নাই বা কোনো প্রবলেম আছে কিনা, আলোচনা করবেন। ওকে, নিচের কোনটি ভোল্টের সমতুল্য, এটা কেউ আলোচনা করতে পারেন কিনা। সেকেন্ড ইয়ারে কেউ থাকলে আপনার ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন, ঠিক আছে। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু পরবর্তীতে আবার পেয়ে যাবা, সেটা হচ্ছে আমরা ট্রাই করবো, হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, যারা সাবস্ক্রাইব করে নিবা, ঠিক আছে। আমরা যাত্রা শুরু করছি, আস্তে আস্তে হয়তো কোয়ালিটি ডেভেলপ হবে, অনেক কিছু ডেভেলপ হবে, ট্রাই করতেছে।
ঠিক আছে, আপনাদের যথাসম্ভব হচ্ছে হেল্প করা যাতে আপনার ভালো একটা প্রিপারেশন নিতে পারেন। সো স্থির তড়িৎ আমরা তাপগতিবিদ্যা অলরেডি শেষ করছি। হ্যাঁ, স্থির তড়িৎ আমরা শুরু করছি, গত দিন একটা ক্লাস নিয়েছি, ছোট্ট একটা ক্লাস নিয়েছি, আজকে আর একটা ক্লাস নেব। আজকে ক্লাসটাও খুব একটা বড় হবে এমন না, বাট ডে বাই ডে কিন্তু আমরা আরও বড় বড় ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। মিথিলেশ দেব অলরেডি উত্তর দিছে, জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এইটা উত্তর দিছে। ভোল্টের সমতুল্য কোনটা, নিজের কোন এককটা ভোল্টের সমতুল্য করতে পারছো কিনা। অনেকে উত্তর দিতে পারলে আমার জানাবেন, কেউ যদি পারেন অবশ্যই উত্তরটা জানাবেন। এখন ব্যাপারটা হচ্ছে ভোল্টের একক বাড়ি করবো ভাই, আমার ডেফিনেটলি যেটা জানতে হবে এটা হচ্ছে ভোল্টের সূত্র, ঠিক আছে। ওকে, বিভব বিকল টু ডাব্লিউ বাই কিউ, বিকল ডাব্লিউ বাই কিউ। কিউর একক তো কুলম, জুল পার কুলম একটা তো একক আছেই, তো এখানে কোনো একটা অপশনে জুল পার কুলম নাই। সো আমার আরেকটু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে দেখো অ্যাম্পিয়ার আছে, সেকেন্ড আছে, অ্যাম্পিয়ার আর সেকেন্ড কিভাবে পাইতে পারি, কিউ দ্বারা। এখানে কিউ ইজ ইকুয়াল টু কি দ্বারা দেখো তো, আইটি। আচ্ছা, যেহেতু কিউ ইজ ইকুয়াল টু আইটি দ্বারায়, সো এইটা দিয়ে কিন্তু আমরা ভোল্টের একক নির্ণয় করতে পারি। এখানে যেটা আছে দেখো, কাজের একক যেটা জুল, প্রবাহের একক কি বলতো অ্যাম্পিয়ার, এটা নিচে আছে অ্যাম্পিয়ার ইনভার্স 1। তারপরে টাইমটাও নিচে আছে, যার এককটা হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স 1, তাহলে মিথিলের উত্তরটা সঠিক। জুল পার অ্যাম্পিয়ার পার কি দাঁড়াইলো, সেকেন্ড, জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাহলে অপশনটা হচ্ছে এই উত্তরটা দিলে আপনার সঠিক দাঁড়াইলো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো আমাদেরও এই যে ফিজিক্স সেকেন্ড পেপার যে বইটা, এটা তো দেখবা যে অলমোস্ট বোর্ডে সবগুলো প্রশ্ন আছে, আমরা এমসিকিউ গুলো রাখছি। এমসিকিউ এটাতে রাখলেও এটাতেও অনেকগুলো এমসিকিউ আছে, অনেক সময় হয়তো আমরা অতগুলো এমসিকিউ করার ট্রাই করতে পারি না। সো এটাতে আরও আমি কমাই নিয়ে আসবো, প্রত্যেকটা চ্যাপ্টারে বড় যে 60 থেকে 70টা প্রশ্ন সলভ করবো, এবং এগুলা পরীক্ষায় আসার উপযোগী। সো এগুলা করার চেষ্টা করবা। বোর্ডের পাশাপাশিও আমরা অনুশীলনী, পাশাপাশি আমরা যে অ্যাডমিশনের প্রশ্নগুলা আসার সম্ভাবনা আছে এগুলো নিয়ে আলোচনা করব। সো ভয় পাওয়ার কিছু নাই, আনসার করো, পড়তে থাকো, ঠিক আছে। এমসিকিউগুলা মুখস্থের চাইতে কিভাবে সলভ করে এই জিনিসগুলো হচ্ছে ডেভেলপ করো, তাইলে মুখস্থ করা লাগবে না। তুমি আমার দেও না একটা এক শিট বই দিয়ে দাও, দেখবে এমসিকিউ সলভ করে নিয়ে আসছি। সো এখানে আসলে মুখস্থ দিয়ে পারবা না, অনেক ক্ষেত্রে আমরা স্কিলটা ডেভেলপ করতে হবে, কিভাবে আমরা এমসিকিউ সলভ করতে পারি। 2000-3000 এমসিকিউ দেখবা লাস্ট পর্যন্ত এক চ্যাপ্টারের থেকে 400-500 এমসিকিউ পড়া লাগতেছে। কখন অ্যাডমিশনে যাবা, বোর্ডের আছে, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আছে, মেডিকেলের আছে, অ্যাগ্রির আছে, তারপরে তোমার আর আছে, গুচ্ছের আছে। তো এতগুলো এমসিকিউ কেমনে পড়বা ভাই, সম্ভব নাকি মুখস্থ করতে গেলে। তো তোমার আসলে স্কিল ডেভেলপ করতে হবে যে এমসিকিউ সলভ করে কেমনে। সো প্রতীক 16 উত্তর দিছে, 16-র খ উত্তর, ঠিক আছে। আমি এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে 17 উত্তরটা দিবা, ঠিক আছে। এবং তোমাদের আরো যারা ফ্রেন্ড আছে যারা এই মুহূর্তে আমাদের লাইভে অংশগ্রহণ করে নাই, কাইন্ডলি যেটা করবা তাদেরকে মেনশন করে চেষ্টা করবা। যদিও আমরা একটু লেট করে ফেলছি, প্রথম দিক দিয়ে আমাদের মাইক্রোফোনটা কানেক্ট হইতেছিল না, এটা কানেক্ট করতে একটু সময় লাগছে। হ্যাঁ, বাট আশা করি এই প্রবলেমগুলা খুব বেশি দিন কন্টিনিউ থাকবে না, আমরা নিয়মিতই লাইভে আসতে পারবো, ঠিক আছে। যতদিন যে এক্সপিরিয়েন্সড হই আর কি, এখানে আসলে বাইরে হেল্প করার মতো কেউ নাই। সো যেটা হচ্ছে যে বাই প্রবলেম ফাইন্ড আউট করি, নিজে নিজে সলভ করার চেষ্টা করি। টেকনোলজি খুব একটা অভ্যস্ত না, বা ট্রাই করতেছে। তোমরা আশা করি এই গল্প করার মাঝে তোমরা সলভ করে ফেলছো। দেখি কে কি বলতে পারো। উদ্দীপকের চিত্রানুযায়ী ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়ের সমীকরণ কোনটা। ও বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। সো এখানে 3টা আদান আছে, Q1, Q2, Q3, এবং 3টা দূরত্ব আছে, R1, R2, R3, 3টা দূরত্ব আছে। সো 3টা আদান এবং 3টা আদান থেকে 3টা ভিন্ন দূরত্ব আছে, সেই ক্ষেত্রে বিভব বাড়ি করবো। বিভব তো ভাই সহজ, বিভব সহজ কেমনে? বিভব হচ্ছে স্কেলার রাশি, তার কোনো দিক নাই, দিক নিয়ে আমার কোনো মাথা বেদনা নাই, লব্ধি নিয়ে মাথা বেদনা নাই। যতটা আদান থাকবে ততটা বিভব থাকবে, নিট বিভব তাদের যোগফল হবে। সো আমরা যোগ করব, ঠিক আছে। আমরা যোগ করব কোনটা? আমরা যোগ করব 1/4 পাই এপসাইলন নট Q1/R1, প্রথম আদানের জন্য বিভব। আমরা যোগ করব 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে, Q2/R2, এইটা আমরা যোগ করব। আমরা যোগ করব তৃতীয় আদানের জন্য বিভব 1/4 পাই এপসাইলন নট Q3 কি বলতো R3। যেহেতু এইটা একটা যোগফল, যোগফলটা আমরা সামেশন দিয়েও প্রকাশ করতে পারি। আমরা যদি সামেশন দিয়ে প্রকাশ করতে চাই তাহলে কি দাঁড়াবে দেখো, আমরা নিট যোগ করব,
কি করব, যোগ করব n পর্যন্ত। 3টা আছে, 10টা 20টা 30টা আদান থাকুক, তখন কি হবে, তো সবগুলো আদানের বিভবের যোগফল হবে। সো আমরা এটা একটা রাশিতে, সামেশনের রাশিতে অর্থাৎ সমষ্টি রাশিতে নিয়ে যাই। সেক্ষেত্রে কি দেখায়, 1/4 পাই এপসাইলন, সকল ক্ষেত্রে এটা কমন থাকবে Q/R। ঠিক আছে, এখন দেখো আমরা এখন ব্যাপারটা কি দাঁড়াইতেছে, দেখো 1/4 পাই এপসাইলন যদি কমন নেই, তাহলে বাকি থাকবে কি Q1/R1 প্লাস Q2/R2 প্লাস Q3/R3। ঠিক আছে, এই যে অনুপাতটা থাকবে, অর্থাৎ আমাদের বাকি থাকবে, আমরা যদি কমন নিয়ে নেই, একটা ধারার যোগফল পাবো। ওই ধারার যোগফলটা কার থাকবে, আমি যোগফল একটা পাবো, ওই যোগফলটা কার থাকবে বলতো, Q/, কি বলতো, R এর, Q/R এর। অর্থাৎ এই সমীকরণটা কি বুঝাইতেছে, যে 1/4 পাই এপসাইলন নট Q/R আমি সকল ক্ষেত্রে কি করতে হবে, যোগ করতে হবে। এখানে 3টা আদান আছে, তাহলে 3টা বিভব যোগ করলে আমি মোট বিভব পাওয়া যাবো। আমার যদি এখানে 10টা আদান থাকতো, তো 10টা আদানের বিভব যোগ করলে আমি মোট বিভব পাওয়া যাইতাম। সো আমার যে সূত্রটা দাঁড়াইলো 1/4 পাই এপসাইলন নট Qn/Rn। আর স্কয়ার কিন্তু হবে না, এটা কিন্তু প্রাবল্যের ক্ষেত্রে এটা হবে না। সো প্রাবল্যের ক্ষেত্রে যদিও সমষ্টি কখন হবে, যখন দুইটা ভেক্টর একদিকে কাজ করে, তখন যোগফল হবে। তো প্রাবল্যের ক্ষেত্রে সমষ্টি দ্বারা তো এমনিতে প্রকাশ করতে পারবো না। সো এটা হইতেছে না, এটা 1/4 পাই এপসাইলন, এটা হবে না, এটা Q² হবে, R², এটাও হবে না। সো আমার যেটা হইতেছে, এটা হচ্ছে 1 নাম্বার 1/4 পাই এপসাইলন নট Qn/Rn, আমরা Q/R এটাই আমরা যোগ করবো আসলে সকল ক্ষেত্রে। সো আমার এই অপশনটা কোনটা সঠিক, এটা হচ্ছে ক সঠিক। এপসাইলন নট নিচে এন তো নাই, এপসাইলন নট এটা এন তো দিই নেই। আর এটা তো সামেশন, কত সংখ্যক, এন সংখ্যক ধারা যতটা থাকবে, যদি 3টা আদান থাকে, 3টা এই 1/4 পাই এপসাইলন Qn/Rn এর যোগ করবা, 5টা থাকলে 5টা রাশি যোগ করবা, এরকম আর কি। রাশি কোনটা, 1/4 পাই এপসাইলন নট Qn/Rn, এই জায়গাটা যোগ করবা। ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট, এখানে কিন্তু এন নাই, এপসাইলন নট Qn/Rn, এই জায়গাটা যোগ করবা। ঠিক আছে, প্রথম আদানের ক্ষেত্রে Q1/R1, দ্বিতীয় আদানের ক্ষেত্রে Q2/R2, তৃতীয় আদানের ক্ষেত্রে Q3/R3, 3টা জিনিস তুমি কি করতে হবে, এখানে যোগ করতে হবে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, 18 নম্বর, দেখি এটা উত্তর করতে পারতেছো কিনা। সমবিভব তল, অলরেডি সমবিভব তলের কনসেপ্ট আলোচনা করছি। চিত্রানুযায়ী সমবিভব বিন্দুগুলো কোনগুলা, কোন বিন্দুগুলার বিভবটা হচ্ছে সমান থাকবে, সমবিভব তল থাকবে, এটা হচ্ছে PQ নাকি RS এর, কোনটা বলো, কোনটা হইতে পারে, PQ হইতে পারে, RS হইতে পারে, SR হইতে পারে, কোনগুলা হচ্ছে বিভব সমান থাকবে। ঠিক আছে, SR SQ এগুলোর বিভব সমান, PS RS কোনটার বিভব সমান হবে, কোন কোন বিন্দু। সো সমবিভব তলের ঠিক আছে, কোনটা, এস এবং আর বলছেন, এস আর এর মধ্যে এটা হচ্ছে একটা তল। আচ্ছা, আমরা অলরেডি কিন্তু ডেভেলপ করছি, তাই না, ডেভেলপ করছি না, সমবিভব তল কখন হবে, সমবিভব তল তখনই হবে যখন তল এবং প্রাবল্য, এটা হচ্ছে আমার তল। ঠিক আছে, সমবিভব তল, ধরো এ বিন্দু এবং বি বিন্দু, অলরেডি আমরা কনসেপ্টটা ডেভেলপ করছি কিন্তু। সো আমি আর রিকল করতেছি না। সো এ এবং বি, এই দুই বিন্দুর সাথে এর মধ্যে দিয়ে যে তড়িৎ ক্ষেত্রটা যায়, এই তড়িৎ ক্ষেত্র যদি মধ্যকার কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ এটা তলের লম্ব বরাবর যদি আমার কি যায়, প্রাবল্য যায়, বল রেখা যায়, সেক্ষেত্রে আমি দেখো যে বিভবটা পাবো, এটা সমবিভব তল। অর্থাৎ এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব কি হবে বলতো, সমান হবে। এখানে ব্যাপার খেয়াল করো, পি এবং কিউ বিন্দুর বিভব সমান হবে না, কেন হবে না, বাই এই জায়গাটাতে প্রাবল্য ওই তল বরাবরই ক্রিয়া করতেছে, এই তল বরাবর কিন্তু প্রাবল্যের মান আছে। যদি তল বরাবর প্রাবল্যের মান আছে, তাহলে পি আর কিউ বিন্দুর বিভব কিন্তু শূন্য হবে বা সমান হবে না। সমান হইতে পারে কোন কোন বিন্দু, আর এবং এস। কারণ কি, এই যে তলটা, এই তলটা হচ্ছে প্রাবল্যের সাথে লম্বভাবে উপস্থিত আছে। যেহেতু লম্বভাবে উপস্থিত আছে, প্রাবল্য এবং তলের মধ্যকার কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই তলটা তাহলে কি হইতে পারে বলতো, সমবিভব তল হইতে পারে। তো এখানে সমবিভব তল কোনটা, এস এবং আর, অর্থাৎ তোমার ক যে অপশনটা, এটা হচ্ছে সঠিক, এস এবং আর। তাহলে কে কে উত্তর দিছো, সাদিয়া উত্তর দিছো, প্রতীক উত্তর দিছো, পৃথিলা এবং মিথিলেশ, এরা হচ্ছে উত্তর দিছো হচ্ছে এস এবং আর, এটার হচ্ছে সঠিক। তো সমবিভব তলের আমরা 3-4টা এমসিকিউ সলভ করছি। আশা করি সমবিভব তলের কনসেপ্টগুলো একদমই ক্লিয়ার হয়ে গেছে। গোলকের ক্ষেত্রে আমরা সমবিভব তল পাইছি, অর্থাৎ যে জায়গায় প্রাবল্য শূন্য হবে, প্রাবল্যের মানও আছে। গোলকের অভ্যন্তরে তো প্রাবল্য এমনি শূন্য, কারণ এখানে চার্জ নাই। কিন্তু এমন একটা তল যেখানে প্রাবল্যের মানও আছে, বিভবের মানও আছে, সেক্ষেত্রে আমি কেমনে প্রাবল্য শূন্য পাইতে পারি, সেটা হচ্ছে যদি ওই তলের লম্ব বরাবর প্রাবল্য থাকে, ওই তলের লম্ব বরাবর প্রাবল্য থাকে, তল এবং প্রাবল্যের মধ্যকার কোণ 90 ডিগ্রি হয়,
ঠিক আছে, তখনই এটা একটা সমবিভব তল হইতে পারে, যেখানে প্রাবল্যটা কি হবে, শূন্য। ওই তল বরাবর প্রাবল্য কত আসবে, শূন্য আসবে। ওই তলের মধ্যে কোনো প্রাবল্য থাকবে না। আশা করি ব্যাপারটা বুঝছো। 19 নাম্বার, এটা আলোচনা করবা। এটা একটা গোলাকার পৃষ্ঠের আলোচনা করছে। 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার পরিবাহী পৃষ্ঠে আদান দিছি। ওকে, ব্যাসার্ধ দেওয়া আছে, আদান দেওয়া আছে। কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত? কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে। এগুলো তো বাচ্চার খেলা রে ভাই। এই যে একটা গোলক, যেটা ব্যাসার্ধ দেওয়া আছে 100 সেন্টিমিটার, আমার কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে হচ্ছে বিভব বাইর করতে বলছে। তার মানে 25 সেন্টিমিটার তো গোলকের অভ্যন্তরে বিভব। আচ্ছা, গোলকের অভ্যন্তরে কি বিভব শূন্য? গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, কিন্তু গোলকের অভ্যন্তরে বিভব শূন্য না। গোলকের অভ্যন্তরের বিভব পৃষ্ঠের বিভবের সমান হয়। যেহেতু গোলকের অভ্যন্তরের বিভব পৃষ্ঠের বিভবের সমান হয়, অর্থাৎ ও বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব বলতে পারে ও বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব সমান, বা এ বিন্দুর বিভব সমান, অভ্যন্তরে এবং পৃষ্ঠের বিভব সমান। সো আমি অভ্যন্তরের বিভব বাইর করতে বলে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে পৃষ্ঠের বিভব নির্ণয় করতে পারি। তো সমীকরণ কি দাঁড়াইলো? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কি বলতো, আর। ঠিক আছে, 1/4 বাই এপসাইলন নট কিউ বাই আর। যেখানে দেখো এই 1/4 বাই এপসাইলন নটের মান কত আমরা জানি, এটা 9 × 10⁻৯। আদান কত দিচ্ছে এখানে? আদান দিচ্ছে 5 × 10⁻11। সো আমরা আদানের মানটা লিখলাম 5 × 10⁻11। দূরত্ব কত দিচ্ছে এখানে? আমরা 25 বসাবো নাকি 100 বসাবো, এটা হচ্ছে ফ্যাক্টর। অনেকে মনে করে যে ভাই আমার কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে বিভব বাড়ি করতে বলছে, তো আমি দূরত্ব 25 বসাবো। কিন্তু কনসেপ্ট যেটা বলে, এটা হচ্ছে ভাই অভ্যন্তরের বিভব পৃষ্ঠের বিভবের সমান। সো তুমি পৃষ্ঠের বিভব নির্ণয় করবা। যদি পৃষ্ঠের বিভব নির্ণয় করবা, তো এইখানে অভ্যন্তরের বিভব বললে পৃষ্ঠেরটা বাইর করতে হয়। সো দূরত্ব হবে 100 সেন্টিমিটার, মানে 1 মিটার। ঠিক আছে, তাইলে আমার সলভ করলে কি হইতে পারে দেখো, 5 6 30 না 5 নং 45 45 ইন্টু কত দাঁড়াইলো 10⁻9 10⁻10⁻11 কাটা গেলে থাকবে 10⁻2। সো 10⁻2 যদি হিসাব করি, এটা 0.2 গড় আগাবে, তাই না? 0.2 গড় আগায়, তাহলে আমরা কত পাবো দেখো তো? 0.2 গড় আসলে আগাইলো, 5 এর আগে যাবে, 4 এর আগেও যাবে, তো 0.45 ভোল্ট। সো আমরা যেটা পাইলাম 0.45 ভোল্টটা হচ্ছে উত্তর। আশা করি ব্যাপারটা বুঝছো। 0.9 হয় না রে, 0.45 হয়। 5 নং 45 না? ঠিক আছে, সো আমরা উত্তরটা কি পাইলাম? অভ্যন্তরের বিভব না বাড়ি করে বল করতে হবে পৃষ্ঠের বিভব। 1/4 বাই এপসাইলনের মান 9 × 10⁻9, আদানের মান হচ্ছে 5 × 10⁻11, দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার, কত হয় 1 মিটার। সো এখানে দেখো 5 নং 45 ইন্টু 10⁻9 10⁻11 যদি আমরা গুণ করি, 10⁻9 10⁻9 কাটা যাবে, এখানে থাকবে 10⁻2 10 11 10⁻2। 10⁻2 বলতে কি বোঝায়? দশমিকটা 2 ঘর আগাবে, কিন্তু দশমিক যদি 2 ঘর আগায় তাহলে 45 এর আগে দশমিক যাবে, তাহলে উত্তরটা থাকবে 0.45। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো উত্তরটা হচ্ছে ঘ। ঠিক আছে, প্রতীক 0.45। গুড। 20 এটা পারবো আশা করি, এটা একটা সিম্পল একটা ম্যাথ। 5 নিউটন বার কুলম্ব প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে, এখানে প্রাবল্যের মান দেওয়া আছে, এটা একটা প্রাবল্যের মান দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব দেওয়া আছে, দুইটা বিন্দুর দূরত্ব দেওয়া আছে। এটা প্রাবল্যের মধ্যে দুইটা বিন্দু আছে, সুষম প্রাবল্য, যার হচ্ছে এ এবং বি বিন্দু, এবং দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। সো এই জায়গায় প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা জানি। যেহেতু প্রাবল্য দেওয়া আছে এবং দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব দেওয়া আছে, তাহলে এই জায়গাটাতে যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করবে বা তড়িৎ প্রাবল্যটা কাজ করবে, তাদের মধ্যকার সম্পর্ক কি আমরা জানি। কিন্তু অলরেডি আমরা কনসেপ্ট ডেভেলপমেন্টে দেখছি যে প্রাবল্য এবং বিভবের মধ্যে কি সম্পর্ক থাকবে। সো প্রাবল্য আর বিভবের মধ্যে যে সম্পর্কটা থাকবে, তা আমরা যেটা পাবো সেটা হচ্ছে E = V/R। সো আমরা এখন যদি বিভব পার্থক্য বাইর করি, V = E × R। ই দেখো কত পাইছি আমরা, হচ্ছে 5 আর 10 সেন্টিমিটার মানে 0.1 গুণ করলে আমরা কত পাবো? 0.5 ভোল্ট। সো আনসার হচ্ছে 0.5 ভোল্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো উত্তর হচ্ছে খ। পৃথিলা উত্তর করলো খ, মিথিলেশ উত্তর করলো খ। আমি দুইজনে উত্তর পাইছি, বাকিরাও কমেন্ট করে উত্তর জানানোর চেষ্টা করবা, এবং তুমি আশা করি যে এই প্রশ্নের উত্তরটাও নিজে নিজে করতে পারছো। ঠিক আছে, এখন একটা ক্ষেত্রের মধ্যে তড়িৎ প্রাবল্য যাইতেছে, তড়িৎ প্রাবল্যের সাথে অ্যালাইন হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বাড়ি করবো।
ঠিক আছে, চলে বিভব পার্থক্য এবং প্রাবল্য এর মধ্যে সম্পর্ক কি, ইকুয়াল টু ভি বাই আর। তো ভি ইকুয়াল টু কি হবে, ই আর, ইটা এখানে কাজ করতেছে 5 নিউটন পার কুলম, তারপর হচ্ছে দূরত্ব কত এখানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে কত আসে বলো তো 0.1 মিটার। সো আনসার কত পাইলাম 0.5। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমি উত্তর পাইছি, 3 জনের উত্তর পাইতেছি, বাকিরা উত্তর দিতেছেন না। ওকে, ডোন্ট মাইন্ড করি না আমি, চিল। ঠিক আছে, যার দরকার সে নিবে, যার দরকার না সে নিবে না। ঠিক আছে না, সবাই ট্রাই করার চেষ্টা করো, ক্লাস করার চেষ্টা করিও নিয়মিত। আশা করি তোমার এমসিকিউ প্রবলেমগুলো থাকবে না। ঠিক আছে, এমসিকিউতে 25 আউট অফ 25 পাইতে গেলে এমসিকিউ নিয়ে কাজ করতে হবে। তোমার এ প্লাস শুধুমাত্র সিকিউর উপর নির্ভর করবে না, তোমার এ প্লাস কিন্তু এমসিকিউর উপরেও নির্ভর করবে। সিকিউতে যেমন ভালো করতে হবে, সাথে সাথে এমসিকিউতেও জোর দিতে হবে। এবং এমসিকিউ এমন একটা জায়গা যেটা তোমার কেরিয়ার ডিসাইড করে দিবে। কেমনে কেরিয়ার ডিসাইড করবে, ফাইন, তোমার কিন্তু কেরিয়ার ডিসাইড হবে অ্যাডমিশন দেওয়ার পরে। অ্যাডমিশন পুরা জায়গাটা কিন্তু এমসিকিউ নির্ভর। ঠিক আছে, কিছু ইউনিভার্সিটিতে রিটেন আছে, ঠিক আছে, রিটেন মেথড আছে। তো তুমি এমসিকিউতে যে ফ্যাক্টরটা পাবা, এটা যদি প্রিপারেশন নিয়ে যাও, ইঞ্জিনিয়ারিং ছাড়া বেশিরভাগই কিন্তু তুমি দেখবা যে এই সাধারণ ছোট ছোট ম্যাথগুলাই আসে। সো ইউনিভার্সিটি লেভেলে প্রিপারেশন তোমার একাডেমিক লেভেলই হয়ে যাচ্ছে যারা কম পড়াশোনা করো। আর যারা কম পড়াশোনা করো বা ইঞ্জিনিয়ারিং তোমার লিগে না। সো ইঞ্জিনিয়ারিং কাদের জন্য, যারা হচ্ছে ভাই অনেক পড়াশোনা করতেছো তাদের জন্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং। সো পড়াশোনা করো, ড্রিম যত বড় হবে পরিশ্রম তত কি থাকতে হয়, বেশি থাকতে হয়। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একাডেমিকের সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো পড়তেছো, যেখানে অনেক বেশি চিন্তা করতে হয়, ওটা তোমার অনেক বেশি হেল্প করবে। সো আমরা আমাদের এই যে লাইভ ক্লাসগুলোতে এটা এমন ফ্যাক্টর ফোকাস করে পড়াবো যাতে করে তোমাদের একাডেমিক পাশাপাশি অ্যাডমিশনের ভার্সিটি, গুচ্ছ, এগ্রি এই টাইপের যে অ্যাডমিশনটা হইতেছে তাদের যাতে একটা ব্যাকবোন রেডি হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। বিপদের বন্ধু প্র্যাকটিক্যাল, বিপদ এটা সবার, মানে এটা প্র্যাকটিক্যাল পাবেই। আসলে প্র্যাকটিক্যালে অন এন অ্যাভারেজ এটা মার্কিং পাওয়া যায়, এটা নিয়ে লাভ নেই, টিচাররা এটা নিয়ে গেজাগেজি করে না, বুঝছেন। ওকে, তড়িৎ দ্বিমেরু কি বোঝায়? একটা হচ্ছে দেখো, দুইটা সমপরিমাণ বিপরীত জাতীয় আদান, দুইটার কোড ওয়ার্ড চেক করিও। সমপরিমাণ, ঠিক আছে, বিপরীত জাতীয় দুইটা আদান যদি সমপরিমাণ থাকে এবং এরা যদি বিপরীত ধর্মের থাকে, ধরেন এটা হচ্ছে প্লাস কিউ আদান, এটা হচ্ছে মাইনাস কিউ আদান, সমপরিমাণ বিপরীত জাতীয় আদান, তাদের থেকে যদি অল্প দূরত্বে থাকে তাহলে এই জায়গাটার আমরা বলতেছি তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, এবং এখান থেকে দেখো আদান থেকে মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটা আমরা প্রকাশ করলাম ধরো এল দ্বারা। সরো আদান থেকে এই মধ্যবিন্দু ও পর্যন্ত দূরত্ব হচ্ছে এল, এই আদান থেকে দূরত্ব তাহলে কত হবে এল। তো টোটাল যে দূরত্বটা পাইলাম দুইটা আদানের মধ্যকার দূরত্ব, এটা হচ্ছে 2L। আশা করি তোমরা বুঝতেছো। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় আলোচনা করব দ্বিমেরু ভ্রামক। সো এখানে ভ্রামক নিয়ে প্রশ্ন করতে পারে এমসিকিউতে। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক নিয়ে যদি আলোচনা করো তাহলে পি ভেক্টর ইকুয়াল টু কি দ্বারা? ভ্রামক হচ্ছে আদান এবং আদান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফল, আদান এবং আদানদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। এবং ভ্রামক কিন্তু একটা ভেক্টর রাশি, যেহেতু এটা ভেক্টর রাশি হয় তাহলে এর দিক কিভাবে হবে? এর দিক হবে ঋণাত্মক আদান থেকে ধনাত্মক আদানের দিকে। এর দিক কি হবে? এর দিকটা হবে ঋণাত্মক আদান থেকে ধনাত্মক আদানের দিকে। আশা করি ব্যাপারটা বুঝতেছো। সো আমরা প্রথমে দ্বিমেরু নিয়ে আলোচনা করছি। দ্বিমেরুতে দুইটা আদান সমান হইতে হবে, তাদের ধর্মটা বিপরীত হইতে হবে। সেখানে আলোচনা করছি যে দ্বিমেরুর ভ্রামক কি আদান এবং আদানদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, এবং এর দিক আছে যেহেতু দ্বিমেরুর ভ্রামক ভেক্টর রাশি, তার দিক হবে ঋণাত্মক আদান থেকে ধনাত্মক আদানের দিকে। ঠিক আছে, এখন এই যে দ্বিমেরুটা, এই দ্বিমেরুর জন্য প্রাবল্য এবং বিভব নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা প্রথমে এই দ্বিমেরুর যে কোনো দূরত্বে আমরা প্রাবল্য নির্ণয় করার চেষ্টা করি। যে কোনো দূরত্বে মানে যে কোনো দূরত্বে বা যে কোনো কোণে, যে কোনো দিকে আমরা থিটা দিয়ে বের করবো। আমরা থিটা যখন জানবো আমরা সেই ক্ষেত্রে দিকে। আচ্ছা, আমি ধরো প্রাবল্য বের করবো। প্রাবল্য সমীকরণ কি দাঁড়াবে? আমি একদম টু দি পয়েন্টে প্রমাণ ছাড়া, যেহেতু এমসিকিউর জন্য পড়াই দিয়েছি, আমি টু দি পয়েন্টে সূত্রগুলো বলে যাব, জানার চেষ্টা করবা। কি হবে বলতো? 1/4 পাই এপসাইলন নট
পি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা। এই সূত্রটা কখন ইউজ করতেছি? এখানে দেখো প্রাবল্য দূরত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সেটি বর্গ কি বর্গ ঘনফলের ব্যস্তানুপাতিক, তাই না? ঘনফল এটা হবে ঘনফলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, প্রাবল্য দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক দাঁড়াবে। পি হচ্ছে ভ্রামক, যেটা কিউ ইন্টু কি হবে দাঁড়াবে বলতো 12। থিটাটা কি? দ্বিমেরুর যে অক্ষের সাথে মধ্যবর্তী কোণ, দ্বিমেরুর অক্ষের সাথে মধ্যবর্তী কোণ। সো প্রাবল্য। এখন আসেন বিভব। আচ্ছা, বিভবের সমীকরণটা কি দাঁড়াবে এটা জানেন কিনা? বিভবের সমীকরণটা দাঁড়াবে 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা বাই আর স্কোয়ার, পি কস থিটা বাই আর স্কোয়ার। সো আমরা যদি যে কোনো দিকে প্রাবল্য আর বিভব বাড়ি করতে চাই, যেটা অক্ষের সাথে কোণ আছে, অক্ষের সাথে কোণ থাকলে আমরা প্রাবল্য সমীকরণ পাবো 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। বিভব যেটা পাবো বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি cos থিটা বাই আর স্কোয়ার। এখন আরো দুইটা বিশেষ ক্ষেত্র আমরা দেখি। একটা হচ্ছে যদি দ্বিমেরুর অক্ষ বরাবর বাড়ি করতে বলে, আর একটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের লম্ব বরাবর যদি বাড়ি করতে বলে। আচ্ছা, দ্বিমেরুর অক্ষ বরাবর, দ্বিমেরুর অক্ষ বরাবর। ওকে, ফাইন। ঠিক আছে, আমরা এইভাবে আলোচনা করার চেষ্টা করবো মিথিলেশ। আচ্ছা, দ্বিমেরুর অক্ষ বরাবর যদি আলোচনা করতে চাই, দেখবা এটা একটু ডেপথে আলোচনা করতে শেখে না, আমি এখানে একটু নতুন পড়াবো আসলে। দেখো অক্ষ বরাবর যেখানে থিটা হচ্ছে কত, দেখো তো 0। থিটা যদি 0 হয়, প্রাবল্য যেটা বাবা cos 0 কত বলো তো 1। হ্যাঁ, 3 প্লাস 1 হচ্ছে 4, রুট ওভার 4 কত পাইলাম 2, 1/4 পাই এপসাইলন নট 2p বাই পাবো আমরা কি আর কিউব। বিভব যেটা পাবো দেখো তো, বিভব আমরা যেটা পাবো 1, এটা অক্ষ বরাবর থিটা তো 0, cos 0 তে 1, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার। ঠিক আছে, অক্ষ বরাবর আমরা এই দুইটা সমীকরণ পাইছি। অক্ষ বরাবর আরো দুইটা সমীকরণ আছে, আজকে দেখাবো এটা। ফাইন। আমরা অক্ষের ওপর কোনো বিন্দুতে যদি আবার প্রাবল্য বাড়ি করতে চাই, দেখবা আরো যে সমীকরণটা পাবো এটা হচ্ছে প্রাবল্য ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, বিভবের যে সমীকরণটা পাবা 1/4 পাই এপসাইলন নট। ঠিক আছে, এখানে আমরা কি পাইতে পারি, পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা বিভব পাইতে পারি। আচ্ছা, দ্বিমেরুর অক্ষের লম্ব বরাবর, দ্বিমেরুর অক্ষের লম্ব বরাবর। লম্ব বরাবর নিয়ে আলোচনা যদি করি, প্রথম হচ্ছে এইখান থেকে দেখো লম্ব বরাবর থিটা যখন 0 হবে, cos 0 দিয়ে কত, cos 90 তে কত হইলো 0, পাবো কত আমরা রুট ওভার 1, রুট ওভার 1 1 পাবো। প্রাবল্যের একটা সূত্র পাবো এখানে 1/4 পাই এপসাইলন নট পি বাই কি বলতো আর কিউব। বিভব দেখো থিটা যদি 90 ডিগ্রি হয়, বিভব কত আসবে 0। ঠিক আছে, লম্ব বরাবর বিভব 0। প্রাবল্য তুমি এখানে আরো একটা সমীকরণ পাবা। ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। ঠিক আছে, কিউব রুট 2 আর কি। আশা করি এটা বুঝছো, না বুঝলে আমি আবার একটু বলি। আমরা এই ক্লাসের আলোচনা করলো, সবকিছু আলোচনা করলো, আমার মনে হয় আমি ক্লাসে এই দুইটা জিনিস ছেড়ে দিছি। একটা হচ্ছে এই প্রাবল্য বিভব অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে অক্ষের লম্ব বরাবর যে প্রাবল্যটা আছে। সো আমি যদি যে কোনো দিকে, অর্থাৎ থিটা আছে, থিটা দিয়ে যদি প্রাবল্য এবং বিভব বাড়ি করতে বলি, আমরা অলরেডি এই সূত্রগুলো দেখছি। প্রাবল্য নির্ণয় করার সমীকরণ 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। বিভব যদি আলোচনা করতে চাই 1/4 পাই এপসাইলন নট পি cos থিটা বাই কি বলতো আর স্কোয়ার। আচ্ছা, দ্বিমেরুর অক্ষ বরাবর যদি আলোচনা করতে চাই, অক্ষ বরাবর যেখানে এখান থেকে যদি আলোচনা করি, দেখো থিটা হচ্ছে 0 ডিগ্রি, থিটা 0 ধরে আমরা এখানে প্রাবল্য এবং এখানে থিটা 0 ধরে আমরা বিভব বাড়ি করছি। আমরা যদি অক্ষরপত্রের বইগুলো দেখি, এখানে দেখবেন যে প্রাবল্য এবং বিভবের আরেকটা সমীকরণ তারা বাড়ি করে দেখাইছে, যেটা এমসিকিউতে প্রায় সময় আসে। সো এখানে আমরা অক্ষ বরাবর প্রাবল্য সমীকরণ কি পাইতে পারি, 1/4 পাই এপসাইলন নট 2pr ভাগ রুট ভাগ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার।
ঠিক আছে। বিভবের সমীকরণ পাবো 1/4 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। যে দ্বিমেরুর অক্ষের লম্ব বরাবর যদি আমরা প্রাবল্য যাই, এখানে আমরা প্রাবল্য যেটা পাবো অক্ষের লম্ব বরাবর থিটা যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা পাবো 1/4 পি বাই আর কিউব, এটা সূত্র পাবো। আরো একটা সূত্র আমরা এখানে পাইতে পারি 1/4 পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার কিউব রুট 2। ঠিক আছে। আর অক্ষ বরাবর অক্ষের লম্ব বরাবর বিভব যেটা পাবো আমরা 0। সো এখানে আরো 2টা বা 3টা সূত্র আছে যেখানে আমি এডিশন করলাম, এই জায়গাটা একটু আলোচনা করার চেষ্টা করবা। তাহলে আমরা দ্বিমেরুর যে সূত্রগুলা পাইতে পারি, একটা হচ্ছে যে কোনো দিকে, একটা হচ্ছে অক্ষ বরাবর, একটা হচ্ছে অক্ষের লম্ব বরাবর। সো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, যারা আসো তো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যেহেতু আমি ক্লাসে এই 3টা সমীকরণ দেখাই নাই, ঠিক আছে, এই 3টা সমীকরণ সহ পুরো জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে আমরা 3 ধরনের সমীকরণ পাইলাম। একটা হচ্ছে যে কোনো দিকে, একটা অক্ষ বরাবর, একটা হচ্ছে অক্ষের লম্ব বরাবর। এই 3টা সমীকরণগুলো আলোচনা করবা যাতে এমসিকিউতে আমরা সূত্রগুলো পিক আপ করতে পারি। আচ্ছা, সিকিউতে এখান থেকে প্রশ্নই আসবে না, সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছুই নেই। এমসিকিউর জন্য সূত্রটা ধরতে পারে, এটা নিয়ে আলোচনা করবা। আচ্ছা, একটা তড়িৎ দ্বিমেরুর চার্জ দুটির পরিমাণ কত হবে, এটা নিয়ে আলোচনা করো। তড়িৎ দ্বিমেরু আমরা অলরেডি কনসেপ্টে আলোচনা করছি, তড়িৎ দ্বিমেরু কি হইতে পারে। ঠিক আছে, দেখো তো বলতে পারো কিনা। তড়িৎ দ্বিমেরু কি জিনিস, তড়িৎ দ্বিমেরু কিরকম আমরা কিন্তু কনসেপ্টে আলোচনা করছি। হ্যাঁ, আজকে কনসেপ্টে আলোচনা করছি, ক্লাসও আলোচনা করছি, দেখি তোমরা পারো কিনা। তড়িৎ দ্বিমেরু কি জিনিস, যদি দুইটা আদান, উত্তর পাইছি কিনা তোমরা, উত্তর করছো কিনা দেখি। দুইটা আদান যদি সমপরিমাণ থাকে আর যদি সমজাতীয় থাকে, বিপরীত জাতীয় থাকে, সমপরিমাণ বিপরীত যদিও জাতীয় আদান অল্প দূরত্বে থাকলে এটা আমরা কি বলি, তড়িৎ দ্বিমেরু বলি। কোন আদানটা সমপরিমাণ আছে, কোন আদানটা সমপরিমাণ আছে, দেখো কোন আদানটা সমপরিমাণ আছে, দুটির পরিমাণ হিসাব করতে বলছে। তো কোন জায়গায় আদান দুইটা সমপরিমাণ আছে, অপশন হচ্ছে সি 3 পৃথিলা। ওকে, তারপরে মিথিলেশ, দুইজন উত্তর দিছে সি। সো দ্বিমেরু হইতে গেলে আদানের পরিমাণ যেটা হইতে হবে, এই আদানের পরিমাণটা সমান হইতে হবে। আদানের প্রকৃতি নিয়ে যদি আলোচনা করি, আদানের প্রকৃতিটা ভিন্ন হইতে হবে, বিপরীত জাতীয় আদান হইতে হবে। ঠিক আছে, সাদিয়া উত্তর দিছে সি। ওকে, 21, যদিও এটা নাম্বারিং ভুল আছে, আগেটাও 21 ছিল। এটা আলোচনা করার চেষ্টা করবা। একটা তড়িৎ দ্বিমেরুর জন্য দূরত্বের সাথে তড়িৎ প্রাবল্যের কি রূপ সম্পর্কিত হবে, দূরত্বের সাথে প্রাবল্যের সম্পর্কটা কি হবে। ঠিক আছে, এইটা প্রাবল্যের সূত্রে পড়ছিলাম আমরা। প্রাবল্যের সূত্র কি, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার 1 + 3 cos স্কোয়ার থিটা। এখানে আমি আলোচনা করে দিছি কিন্তু যে প্রাবল্য আর দূরত্বের মধ্যকার সম্পর্কটা কি। ঠিক আছে, আসেন কিনা দেখি। গ, পৃথিলা গ উত্তর দিছে। ঠিক আছে, পৃথিলা উত্তর দিতে পারছে, আনসার আছে এখানে, থাকবে না কেন, আনসার এখানে আছে। এখানে ব্যাপারটা দেখো, প্রাবল্যটা হচ্ছে দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তো দূরত্বের ঘনফলের সমানুপাতিক কোনটা, দেখো এইটা। তো আনসারটা হচ্ছে সি। কথা কি বুঝছো, আনসারটা হচ্ছে সি। রাজশাহী বোর্ড 22-এ আসা একটা প্রশ্ন, পৃথিলা পারছে। ওকে ফাইন, নাও এটার উত্তর দিও। কোন তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ বিভব হলো, কোন একটা বিন্দুতে তড়িৎ বিভব বের করতে পারি। কোন সমীকরণটা তড়িৎ বিভবের সমীকরণ। ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর মাইনাস এল, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর প্লাস এল, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব মাইনাস এল কিউব, কোনটা হইতে পারে। সো এইটা জানার জন্য, যেহেতু মুখস্থ নির্ভর প্রশ্ন, আমি আপনার একটু কনসেপ্টের জায়গাটা দেখাই। এটা কোন বরাবর বাই করতে বলছে, এটা হচ্ছে অক্ষের উপর মধ্যবিন্দুতে, দ্বিমেরুর অক্ষের উপর, অক্ষের উপর আর দূরত্বে, অক্ষ বরাবর। আচ্ছা, অক্ষ বরাবর যদি হয়, অক্ষ বরাবর আমরা কি পাইছি সমীকরণটা, বিভবের সমীকরণ 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এই সমীকরণটা আমরা পাইছি। এই সমীকরণটা আমরা ইউজ করতে পারি, দেখছেন। সো এই সমীকরণগুলা দিয়েও কিন্তু আপনার প্রাবল্য বিভব বাড়ি করতে পারবেন, যেগুলো এমসিকিউতে কাজে লাগবে। আমার কথা বুঝে রাখেন, সিকিউতে কিন্তু আসলে দ্বিমেরু থেকে প্রশ্নই আসে না। সো এটা দ্বিমেরু সিকিউতে অংশটা টাচ করার দরকার নাই। দ্বিমেরুটা এমসিকিউর জন্য পড়বেন, যতটুকু পড়লে এমসিকিউতে সলভ করতে পারবেন। সিকিউতে এট প্রেজেন্ট টাইম এই পর্যন্ত আসে নাই। সো এটারে প্রমাণ করে করে আইসা এই প্রমাণগুলো ডেভেলপ করে তারপরে সূত্রগুলো মনে রাখার প্রয়োজনই পড়বে না, কারণ এটা আসলে সিকিউতে আসে না। তো আমার এত প্রমাণের দরকার নেই। সো আমার যেটা দরকার, এই সূত্রগুলো দরকার, যেহেতু আমি এমসিকিউর জন্য পড়বো। ঠিক আছে,
সো এখানে উত্তরটা তাহলে দাঁড়াইতেছে সি, 1/4 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তো 22-এর উত্তরটা দাঁড়াইলো আমার সি। ঠিক আছে, প্রতীক, পৃথিলা, প্রতীক তিনটাই হচ্ছে সি উত্তর দিয়েছে, সি উত্তরটা হবে সঠিক। আশা করি কেন আমরা ওই জায়গাটা পড়ছি এখন বুঝতে পারছো। ঠিক আছে, এই জায়গাটা আমরা ক্লাসে আলোচনা করি নাই, আজকে একটু এডিশন করলাম আমরা। তড়িৎ ফ্লাক্স নিয়ে আসলে কি আলোচনা করব, আমরা অলরেডি তড়িৎ ফ্লাক্স সম্পর্কে জানি। তড়িৎ ফ্লাক্স হচ্ছে এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি পরিমাণ বল রেখা অতিক্রম করে ওই বল রেখার সংখ্যাটারে তড়িৎ ফ্লাক্স বলে। তড়িৎ ফ্লাক্স হচ্ছে বল রেখার সংখ্যা। ঠিক আছে, তো তড়িৎ ফ্লাক্সটা হিসাব করবো কেমনে, কোন একটা ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স হবে ওই তলের ক্ষেত্রফল এবং তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফল। তলের ক্ষেত্রফল এবং তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফল। এখানে দেখো তড়িৎ ক্ষেত্রফল এবং ক্ষেত্রের এই মধ্যকার কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। তাই তড়িৎ ফ্লাক্স শূন্য হইতে পারে। এই এক ক্ষেত্রের মধ্যে বল রেখা অতিক্রম নাও করতে পারে যখন ই এবং এর মধ্যকার কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এটারে ভেক্টরে প্রকাশ করা যায়, এটা ভেক্টরে প্রকাশ করলে কি হবে, এ ডট ই হবে। আশা করি ব্যাপারটা বুঝছো। ভেক্টরে প্রকাশ করলে যেটা দাঁড়াবে এ ডট ই দাঁড়াবে। ঠিক আছে, এখানে একটা গাউসের সূত্র আছে, আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করবো, যতটুকু আলোচনা করলে এমসিকিউ আলোচনা করা যায়। সো গাউসের সূত্রটা কি মনে রাখতে হবে, কোনো একটা বদ্ধ, এটা ক্লোজ একটা এরিয়া, এটার মধ্যে আদান আছে, কি পরিমাণ আদান আছে এটা আমরা গাউসের সূত্র দিয়ে নির্ণয় করতে পারি। গাউসের সূত্র থেকে আমরা কি জানি, কোন একটা বদ্ধ তলে আদানের পরিমাণ ওই বদ্ধ তলে তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ। কোন একটা বদ্ধ তলে কি পরিমাণ আদান আছে এটা হিসাব করা যায়। কোন একটা বদ্ধ তলের আদানের পরিমাণ তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ। আশা করি ব্যাপারটা বুঝছেন। তো তড়িৎ ফ্লাক্স কাকে বলে, তড়িৎ ফ্লাক্সের সূত্রটা, তড়িৎ ফ্লাক্সের ভেক্টর দিয়ে যদি একটা স্কেলার রাশি, হ্যাঁ, এখানে যদি আমি হিসাব করি এ ডট বি দ্বারা করা যায়। গাউসীয় সূত্র থেকে, গাউসের সূত্র একটা বদ্ধ তলের আদানের পরিমাণ হিসাব করে, একটা বদ্ধ তলের আদানের পরিমাণ ওই বদ্ধ তলের তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ, এই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, নাও তড়িৎ ফ্লাক্সের একক কোনটা, কি হইতে পারে বলেন? তড়িৎ ফ্লাক্সের একক কোনটা হইতে পারে? 22 সালে আসা একটা প্রশ্ন। তড়িৎ ফ্লাক্সের একক প্রথমটা হবে, দ্বিতীয়টা হবে, তৃতীয়টা হবে নাকি চতুর্থটা হবে? কি হবে আপনার উত্তর? 23 নাম্বারের উত্তরটা দেন। যারা লাইভ ক্লাস করতেছেন এই মুহূর্তে কানেক্টেড আছেন, 23 নাম্বারটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, ফ্লাক্স আপনার উত্তর দেন, আমি নিয়ে আলোচনা করি। কি করব, খাইয়া কাম নাই। এ ই কস থিটা, সো এ ই, ঠিক আছে। এর ক্ষেত্রফল কি মিটার স্কোয়ার, এটার ক্ষেত্রে কি নিউটন পার, না নিউটন পার মিটার তো না। সো আমরা ই এর একক কি পাবো বলতো? ই হচ্ছে কি বলতো, এফ বাই কিউ। সো ই ইকুয়াল টু আমরা কি পাবো, নিউটন পার কুলম। ঠিক আছে, সো আমরা কি পাইলাম, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 1। তাহলে এই যে এককটা এটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 1। এটা কার সাথে মিলতেছে? 1 একের সাথে 4 হবে না বেটা, একের সাথে মিলতেছে। 4 তো তোমার প্রাবল্যের একক। ঠিক আছে, জুল পার কুলম তো বিভবের একক, এটা বিভব, এটাও তো বিভবই। সো জুল পার কুলম হচ্ছে বিভব, বোল্ট, এটা বোল্ট পার মিটার, এটা প্রাবল্যের একক। সো আমার হচ্ছে ফ্লাক্সের একক হিসাব করতে হবে। ফ্লাক্সের হিসাব কি হবে, এই দ্বারা করতে হবে। এর একক কি হবে, মিটার স্কোয়ার, আর প্রাবল্য একক কি, নিউটন পার মিটার। সো আমার উত্তরটা হচ্ছে ক সঠিক। তারা ক উত্তর দিচ্ছেন, মিথিলেশ, তারপরে পৃথিলা, তারপরে হচ্ছে আর কে উত্তর দিচ্ছে, প্রতীক। আপনার 3 জনের উত্তর হচ্ছে সঠিক, গুড। 24 নাম্বার, এইটা কার সূত্র? এটা কিন্তু গাউসের সূত্র, মনে আছে কিনা জানি না, আমরা অলরেডি একটু আগে আলোচনা করছি। কোন একটা বদ্ধ তলের তড়িৎ ফ্লাক্স, একটা বদ্ধ তলের তড়িৎ ফ্লাক্স হিসাব করলাম, তড়িৎ ক্ষেত্র এবং ওই ক্ষেত্রফলের, ওই ক্ষেত্রের যে ক্ষেত্রফল, একটা বদ্ধ তলের ইন্টিগ্রেশন করলে আমরা এরকম একটা গুল সাইন দিই আমরা, সেটা হচ্ছে একটা বদ্ধ তলের ইন্টিগ্রেশন বোঝায়। তড়িৎ ক্ষেত্র এবং ওই ক্ষেত্রটা যখন আমরা ই ডট এ লিখছি না, তো ওই যে ক্ষেত্রফল তাদের ডট গুণফল। ঠিক আছে, ডট গুণফল আমরা টোটাল সমষ্টি বাড়ি করছি, টোটাল তড়িৎ ফ্লাক্স বাড়ি করছে। এই যে একটা বদ্ধ তলের মোট তড়িৎ ফ্লাক্স, এই মোট তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ যদি করো, এটা হচ্ছে ফাই হবে। তো কোন একটা বদ্ধ তলে ফাই কি হবে, কোন একটা বদ্ধ তলে ফাই হবে ই ডট ডিএস।
তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্রফলের ডট গুণফল, একটা ছোট্ট একটা তলের ক্ষেত্রফল বাই করলা, দেন এটাকে সমষ্টি করলা। সমষ্টি করতে আমার কি করা লাগে? ইন্টিগ্রেশন করা লাগে। যখন কোনো একটা বদ্ধ তলের ইন্টিগ্রেশন করবা তখন একটা ক্লোজ সার্কিটের মতো একটা এরিয়া দিয়া দেয়, যারা আমি বুঝাই কি এটা ক্লোজড সার্কিট, এটা বদ্ধ তল। নাও দেখো, এই যে এটা তড়িৎ ফ্লাক্স যদি হয়, এটা যদি ফাই হয়, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। কিউ ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো? এপসাইলন নট ফাই। তো কোন একটা বদ্ধ তলের আদান, ওই বদ্ধ তলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স যায়, যে বল রেখাগুলো যায়, বল রেখার কি বলতো? এপসাইলন নট গুণ। এটা কার সূত্র? গাউসের সূত্র। সো তোমরা অলরেডি উত্তর দিছো, পৃথিলা উত্তর দিছে, তারপরে মিথিলেশ উত্তর দিছে। সো এটা হচ্ছে গাউসের সূত্র। আশা করি তোমরা বুঝতেছো। 25। সো তারপর কি অবস্থা? করতে পারতেছো নাকি দেখিও? বেশি রাইত হয়ে গেছে, আরো কিছুক্ষণ পড়াবো। হ্যাঁ, আরো 30 পর্যন্ত যাই, আর 5টা পড়াই, 5টা পড়ানোর পর শেষ দিয়ে দেবো। শুরু করতে একটু দেরি হয়ে গেছে, আমার মনে হয় 8:30 8টার মধ্যে শুরু করতে পারলে ভালো আছিল। কিছু টাইম লাগছে ম্যাটেরিয়াল রেডি করতে, কিছু বেশিটা আধা ঘন্টার মতো টাইম লেগে গেছে আসলে সেট আপ দিতে দিতে। এই একটা প্রবলেম পড়ে গেছে। সো প্যারা নাই, চিল, সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা আনসার করতে পারবে কিনা দেখেন তো। আপনার প্রশ্নে কি আছে? কোন নিচের কোন চিত্রে তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ হবে? কোন চিত্রে তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ হইতে পারে? এটা কোনো আইডিয়া আছে কিনা? তড়িৎ ফ্লাক্সের সূত্র কি? এটা দেখলেই তো পারা যায় রে ভাই, এ ডট ই। অথবা আরেকটা সূত্র আছে যেটা আমরা পাইলাম, এ ই কস থিটা। এই ফ্লাক্সটা কখন সর্বোচ্চ হবে? এটা তো থিটার উপর নির্ভর করতেছে। এ এবং ই, ক্ষেত্রফল এবং প্রাবল্য দুইটাই আছে, তারপরেও কিন্তু কখন ফ্লাক্স বেশি হইতে পারে এটা থিটার উপর নির্ভর করে। যদি থিটা 90 হয়, থিটা যদি 90 হয়, কস 90-তে 0, ফ্লাক্সই হয়ে যাবে 0। অর্থাৎ ক্ষেত্র এবং প্রাবল্যের মধ্যকার যদি 90 ডিগ্রি কোণ হয়, ক্ষেত্র এবং প্রাবল্যের মধ্যকার কোণ যদি 90 ডিগ্রি হয়, তাইলে কিন্তু আমার ফ্লাক্স হবে 0। যেমন খ নম্বর চিত্রে ফ্লাক্সটা হবে 0। এনে তড়িৎ ক্ষেত্রে, এই ক্ষেত্রটার দিক, কোন ক্ষেত্রের দিক ওই তলের লম্ব বরাবর, কোন একটা তলের দিক ওই তলের লম্ব বরাবর। তো তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যকার কোণ 90 ডিগ্রি, এখানে প্রাবল্য 0। কোন জায়গায় তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যকার কোণ 0 ডিগ্রি? দেখো 3 নাম্বার চিত্রে তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যকার কোণ 0 ডিগ্রি। যদি তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যকার কোণ 0 ডিগ্রি, cos 0 এর মান কিন্তু 1, cos থিটা sin থিটা এদের সর্বোচ্চ মান হয় 1। আশা করি ব্যাপারটা বুঝছো। সো এখানে কখন হচ্ছে ফ্লাক্স 0 হইতে পারে? এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রে। মোটামুটি সবাই ভুল উত্তর দিছো পৃথিলাস ছাড়া। ঠিক আছে, সো এগুলো একটু ফাইন টিউনিং করবা, এই জন্য ক্লাসগুলো করা উচিত। আসলে তোমার কনসেপ্টের যে লেকিংস যা আছে তুমি কখন বুঝবা? ঠিক আছে, এখানে তুমি আমি কারেকশন করে দিতেছি। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তাও তো ক্লাসগুলো করতেছো, আশা করি এগুলো তোমাদের কাজে দিবে। ঠিক আছে, যেখানে কনসেপচুয়াল কারেকশন দরকার আমি কারেকশন করে দিচ্ছি। ঠিক আছে, পুরো কনসেপ্টটাই আলোচনা করতেছি। তো এখান থেকে এই রিলেটেড যদি আর কোনো ম্যাথ আসে, তোমার কিন্তু আসলে ভুল হওয়ার কথা না, এমসিকিউ ভুল হওয়ার কথা না। সো এগুলা দেখার চেষ্টা করবা, বারবার দেখবা, সময় পাইলে দেখবা যে কিভাবে করতেছেন। ঠিক আছে, সো অটোমেটিকলি তোমার শেখা হয়ে যাবে। সো এখানে যদি ফ্লাক্স এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যকার কোণ 0 ডিগ্রি হয়, তখন ফ্লাক্সটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, সর্বোচ্চ পরিমাণ বল রেখে এটার মধ্যে দিয়ে অতিক্রম করবে। ঠিক আছে, আর যদি এখানে থিটা 90 ডিগ্রি হয়, তো তড়িৎ ক্ষেত্র এবং তল এবং ক্ষেত্রের মধ্যকার কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কোনো ফ্লাক্স থাকবে না, অর্থাৎ কোনো বল রেখা এই তলের মধ্যে দিয়ে অতিক্রম করবে না। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন এটা দেখো, একটা সুষম তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের ভেক্টর দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রে জেড এক্স তলে স্থাপিত, জেড এক্স তলে স্থাপিত 40 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তলে তড়িৎ ফ্লাক্স বাড়ি করো। তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে এবং এই যে ক্ষেত্রটা আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আর আমার যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে জেড এক্স তলে আছে। এই ক্ষেত্রটা 40 মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে প্রাবল্য দেওয়া আছে, সো প্রাবল্য ভেক্টর রাশি দেওয়া আছে। তো আমার যে তলটার ক্ষেত্রফল দেওয়া আছে, এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 40 মিটার স্কোয়ার। ভাই এটা তো মান রে ভাই, এটা তো ক্ষেত্রফলের মান। ক্ষেত্রফলের দিক কি হবে? আমার প্রাবল্যটা ভেক্টর রাশিতে দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলটা তো ভেক্টর দিয়ে বাইর করতে হবে। সো ভেক্টর বাইর করবো কেমনে? সো এই ক্ষেত্রে আমার যে ইনফরমেশনটা দরকার, এটা হচ্ছে একটা তলের দিক কোন দিকে কাজ করে। যদি এর আগের প্রশ্নে আমি আনসার করছি, আপনারা অনেকে হয়তো জানেন, একটা তলের দিক তলের লম্ব বরাবর কাজ করে।
সো যে কোনো একটা তল তার লম্ব, ধরো এক্স জেড এর লম্ব তাহলে কোনটা দাঁড়াবে ওয়াই, এক্স ওয়াই এর লম্ব দাঁড়াবে জেড, ওয়াই জেড এর লম্ব দাঁড়াবে এক্স। তো এক্স আর জেড এর মধ্যে যে তলটা থাকবে তার দিকটা, তার লম্বটা কোন দিকে কাজ করে, ওয়াই অক্ষ বরাবর। সো এই তলের দিক ওয়াই অক্ষ বরাবর। সো ওয়াই অক্ষ বরাবর যদি তার দিক হয়, ওয়াই অক্ষ প্রকাশ করি আমরা কি দ্বারা, জে দ্বারা। না আমরা ফ্লাক্স বাইর করবো। দেখো ফ্লাক্স হচ্ছে কি বলতো, এ ডট কি বলতো ই, ঠিক আছে, যেহেতু ভেক্টর দেওয়া আছে। সো 40 জে ডট ই, ই কত 2i প্লাস 5j প্লাস কি বলতো 6k। বস পোলাবেন ডট গুণফল করো না, পারো তো তোমরা ডট গুণফল করতে। তো ডট গুণফল যদি করো আই এর সহগের সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে গুণ হয়, তাহলে এখানে জে আর জে আছে। তো 40 আর 5 এ কত, 4 5 20, 200। সো উত্তর হচ্ছে সি। সো কে কে উত্তর দিছে, প্রতীক 200 উত্তর দিছে, পৃথিলা, মিথিলেশ, তারপরে সাদিয়া, সবাই হচ্ছে 200 উত্তর দিছে। আশা করি তোমরা কনসেপ্টটা পারো। এটা খুব কমন একটা প্রশ্ন, খালি বোর্ডের জন্য কমন না, এটা অ্যাডমিশনের জন্য কমন একটা প্রশ্ন। কথা কি বুঝছো? এটা পারো কিনা 27 নাম্বার। আমরা কিন্তু আজকে এই তোমার কি বলে এই ফ্লাক্সেই শেষ করে দিব। আগামী ক্লাসটা হচ্ছে আমরা আরেকটু আগে নেওয়ার চেষ্টা করব। এই ক্লাসগুলো আসলে প্রথম নিতেছি তো স্থিতরিতে, এই সিস্টেমে একটু প্রবলেম হইতেছে। আমরা 3 ক্লাসে শেষ করার চেষ্টা করবো এটার এমসিকিউগুলো, বোর্ড এমসিকিউগুলো। অন্যান্য চ্যাপ্টারগুলো আরো দ্রুত, অর্থাৎ 2 ক্লাসে 1 ক্লাসে শেষ করার আমরা চেষ্টা করব। যত ক্লাস নিবা আমি নিজে অভ্যস্ত হব, তোমরা নিজেরা অভ্যস্ত হবো, আশা করি প্রবলেম হবে না। 27 1 কুলম্ব আদান, ধনাত্মক আদান থেকে নির্গত বল রেখার সংখ্যা হিসাব করো। 1 কুলম্ব ধনাত্মক আদান থেকে নির্গত বল রেখার সংখ্যা হিসাব করা যাবে কিনা। একটা ধনাত্মক আদান থেকে কি পরিমাণ বল রেখা নির্গত হয়। একটা ধনাত্মক আদান থেকে, একটা আদান, একটা বস্তুতে একটা আদান আছে, আদান তো আর হাওয়ায় উঠবে না ভাই, কোন একটা বস্তুতে থাকবে। একটা বস্তুর উপর আদান আছে, 1 কুলম্ব মানে ধনাত্মক আদান আছে, এর থেকে যে পরিমাণ বল রেখা নির্গত হবে এটা বাইর করা যাবে কিনা, এটার কোন সূত্র আছে কিনা। ভাই এটাতে গাউসের সূত্র আছে। একটা বস্তুতে কোন একটা বদ্ধ তলে আদানের পরিমাণ, কোন একটা বদ্ধ তলে আদানের পরিমাণ, ঠিক আছে, এই আদানটারে ঘিরে আমরা একটা বদ্ধ তল তড়িৎ ক্ষেত্র কল্পনা করলাম। ওই বদ্ধ তলে আদানের পরিমাণ তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ, তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ তড়িৎ ফ্লাক্স। তাহলে কি দাঁড়াইলো, ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ব্যাপারটা বুঝিয়েন কিন্তু। এই যে তড়িৎ ফ্লাক্স, এটা সংজ্ঞা কি আসিল, এটা সংজ্ঞাটা আসিল যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে বল রাখার সংখ্যাটা আছে, এটা আমরা তড়িৎ ফ্লাক্স বলি। একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে কি পরিমাণ বল রেখা অতিক্রম করে, এটা আমরা তড়িৎ ফ্লাক্স বলতেছি, যেটা আমরা ফাই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। সো এই যে ফ্লাক্স, এটা কিন্তু বল রেখার সংখ্যা, ওই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে কয়টা বল রেখা অতিক্রম করে। ঠিক আছে। সো আমরা ফাই এর মান এখানে বাইর করতে পারবো। কি বাইর করতে পারবো, দেখো কিউ এর মান 1, আর এপসাইলন মান কত 8.854 × 10 ইনভার্স 12। সো আনসার হচ্ছে সি। সাথে সবাই যখন গ বলছে তাহলে গই সঠিক, ঠিক আছে। তো গ কেন সঠিক এটাও জানতে হবে, ঠিক আছে। গতে প্রবলেমটা কি, কেন এটা সঠিক হইতেছে, এটার পিছনে কনসেপ্টটা কি, ঠিক আছে। বল রেখা বাইর করতে বলছি, কিন্তু বাইর করতেছি ফ্লাক্স আমরা, ঠিক আছে। ফ্লাক্সই বল রেখার সংখ্যা। সো কোন একটা আদান থেকে কি পরিমাণ বল রেখা অতিক্রম করে, আশা করি গাউসের সূত্র থেকে বাইর করতে পারবা, কোনো অসুবিধা হবে না। সো তড়িৎ ধারক, আজকে এতটুকুই থাক। তড়িৎ ধারক নিয়ে আমরা আগামী ক্লাসের কনসেপ্ট সহ বাকি যা আছে পুরো জায়গাটা আলোচনা করার চেষ্টা করব। আগামী ক্লাসটা কিন্তু আগামী দিনই থাকতেছে, আগামী দিনই আমরা এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সো সাথে থাকবা, ক্লাসগুলা করবা এবং অ্যাওয়ারনেস তৈরি করবা, বিশেষ করে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে, আমার স্ক্যানে পড়ুক বা না পড়ুক। যেহেতু আমরা এমসিকিউটা সবার জন্য উন্মুক্ত করতে চাচ্ছি, সবাই এটা ক্লাস করুক। সো এটা জানানোর চেষ্টা করবা যত বেশি সম্ভব মানুষকে, যে এখানে আমরা এমসিকিউটা নিয়মিত নিব। অন্তত আমরা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন আমি নিব না। এই 3 দিন আমার একটা প্রাইভেট বেস থাকে রাতে, সো এটার জন্য আমি নিতে পারবো না। কিন্তু এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ছাড়া বাকি যে দিনগুলোতে আছে আমরা প্রত্যেক দিনই লাইভ করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের লাইভ ক্লাসগুলো চলবে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 4 দিন আমরা লাইভ ক্লাস অংশগ্রহণ করব। এবং যত দ্রুত সম্ভব, হ্যাঁ, আমরা লাইভ ক্লাসগুলো হচ্ছে 8:30টার দিকে জয়েন করব। 8:30টার দিকে জয়েন করার দরকার হবে, আরো আগে নিব না। তার কারণ হচ্ছে যে আমি আসলে এগুলো রেডি করতে হবে, এই স্লাইডগুলো রেডি করতে হবে, দেন ঠিক আছে। আমার আসলে হেল্পিং হ্যান্ড নাই, আমি নিজে সব করি, ঠিক আছে। তোমরা দেখো যে অফিস, সকালে অফিস টাইম
দুপুরে হচ্ছে বিকালে, দুপুর থেকে তোমাদের হচ্ছে কোচিং টাইম, এরপর আর টাইম থাকে না। সো এরপরে আমি আসলে ক্লাসের আগে আগে স্লাইডটা যতটুকু পারি রেডি করি, দেন হচ্ছে ক্লাস নিতেছি। তো স্লাইড রেডি করার জন্য অন্তত আমার 1 hour টাইম লাগবে ক্লাস শেষ করার পরে। সো আমি এই জন্য 8:30 থেকে ক্লাস নিব। আজকে 8:30টায় শুরু করছিলাম, কিন্তু প্রবলেমের কারণে আমার এই মাইক্রোফোনটা কানেক্ট হইতেছিল না, এটা কারণে একটু দেরি হয়ে গেছে। সো অন্যান্য ক্লাসগুলা আমার তোমার 8:30 থেকেই শুরু হবে, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, আমরা লম্বা ক্লাস নিব এখন থেকে। চেষ্টা করবো আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আমাদের এইচএসসি 2025 কেন্দ্র করে আমরা পড়াইতেছি, সো যত দ্রুত সম্ভব এমসিকিউ গুলো, অন্তত বোর্ডের এমসিকিউ গুলো সলভ করে দাও। যদি বোর্ডের এমসিকিউ আমরা সলভ করতে পারি, দেন আমরা পরবর্তী সিরিজ এইচএসসি 2026 কেন্দ্র করে অন্যান্য যে সিরিজগুলো আছে, বিশেষ করে হচ্ছে কি তোমার হচ্ছে মেইন বোর্ডের যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, অনুশীলনী প্রশ্ন ব্যাংক সলভ করবো, আমরা মেডিকেলের প্রশ্ন ব্যাংক নিয়ে কাজ করতে পারি, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক নিয়ে কাজ করতে পারি, এটা ধাপে ধাপে কাজ করবো। আগে যেহেতু সামনে বোর্ড পরীক্ষা, তোমরা সবাই বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবা, এইচএসসি 25 বলো, এইচএসসি 26 বলো, সবাই বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবা। সো তোমাদের ভোটটারে কেন্দ্র করে এটারে সেন্টারে রেখে আগে প্রিপারেশনটা নেই, দেন আস্তে আস্তে আমরা আরো প্রিপারেশনগুলো নেওয়ার চেষ্টা করবো। এবং এই লাইভ ক্লাসগুলো এখন অবশ্যই লম্বা লম্বা করে নেওয়ার চেষ্টা করবো। অ্যাডমিশনে কিছু কোয়েশন করালে ডেফিনেটলি অ্যাডমিশন নিয়েও আমি কাজ করবো, ঠিক আছে। আগে একাডেমিকটা নিয়ে কাজ করবো, যেহেতু এইচএসসি 25 আমি বিশেষভাবে ডেডিকেটেড করতেছি, আর এইচএসসি 26ও এর মাধ্যমে উপকৃত হয়ে যাবা। আগে আগে তোমরা সলভ করে ফেলতে পারবা। আগে একাডেমিকটা সলভ করবো, দেন আমরা ধাপে ধাপে অ্যাডমিশন পর্যন্ত যাব, ঠিক আছে। সো পুরা এমসিকিউ সিস্টেমটারই যত এমসিকিউর প্রিপারেশন আছে আমি তোমার ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করবো, অনলাইনে প্রোভাইড করার চেষ্টা করবো। সো তোমার যেটা করতে হবে, কানেক্টেড থাকতে হবে, প্রত্যেকটা ক্লাস করতে হবে। এইভাবেও যদি 5-6 জনও যদি আমার সাথে কানেক্টেড থাকো, আমি ইন্সপায়ার্ড হব। একটা ক্লাসের 20 জন পোলাবেন আমার দরকার নেই ভাই, 20 জন পোলাবেন মানে সিরিয়াস থাকেন, আমি জানি। আমার এই যে 5-6টা পোলাবেন যদি সিরিয়াস থাকে, আমি অনলাইনে ক্লাস নিয়ে যাব, তাদের জন্য আমার প্রত্যেক দিন পরিশ্রম করতে আমার কোনো অসুবিধা নেই। সো জয়েন থাকবা, ক্লাসে থাকবা, একদম ক্লাস কেউই করতেছো না, তখন আমার আসলে ক্লাস নিতে মোটিভেটেড থাকবো না আমি, ঠিক আছে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা, ইনশাল্লাহ।